আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? কেমন যাচ্ছে আপনাদের দিনকাল? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আদাব। আলহামদুলিল্লাহ। আমি কেমন আছি? শারীরিকভাবে সুস্থ আছি বাট মানসিকভাবে আসলে এখনো সুস্থ হতে পারিনি। কারণ চারিপাশে যে ধরনের ঘটনা ঘটছে, সেটায় আসলে স্বাভাবিক কোনো মানুষ আসলে সুস্থ থাকতে পারে না মানসিক দিক থেকে। তো তারপরও চলছে জীবন, সেভাবেই যাচ্ছে। অনেকের মেসেজ দেখতে পাচ্ছি। আমি আপনাদের প্ল্যাটফর্মে নতুন স্যার মিথিলা। কোনো সমস্যা নাই। তোমাকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই প্ল্যাটফর্মে। আচ্ছা, কয়েকজনে বলছো যে নেটওয়ার্কের সমস্যার কারণে বা বিভিন্ন কারণে আ তোমাদের হোমওয়ার্ক গুলো জমা দিতে পারোনি। কোনো সমস্যা নাই। ভাইয়া সুস্থ হয়েছেন। হ্যাঁ, এখন কিছুটা শারীরিকভাবে সুস্থ বাট মানসিকভাবে এখনো সুস্থ হইনি। রাফিয়া রিয়া আমি আগের ৩ টা ক্লাস দেখিনি। একটু দেখে নিও। তোমাদের অ্যাপেই রয়েছে। তুমি অ্যাপেই দেখতে পারবা। ভাইয়া আপনি কি এখন সুস্থ? আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আমি। বাট মানসিকভাবে এখনো সুস্থ না। দেশের পরিস্থিতি খুব একটা ভালো না। যেখানে আসলে এই পরিস্থিতিতে আসলে মানসিকভাবে সবাই আসলে একটু বিপর্যস্ত। আমিও তেমনই আছি। ভাই আপু ডিস্টার্ব করে। আচ্ছা, ওকে শুরু করেন। ভাইয়া অবশ্যই শুরু করব। আস্তে, আস্তে দেখতে পাচ্ছি যে অনেকে আছে। ভাইয়া আপনি কেমন আছেন? তোমাদের আসলে আমাকে নিয়ে এই চিন্তা করা আপাতত লাগবে না তেমন একটা। আমি সুস্থ আছি। আপাতত ভালো আছি। স্যার আমি আগের ক্লাস দেখিনি। আজকে কি কোনো সমস্যা হবে? না, আপাতত সমস্যা হবে না। আজকের ক্লাসটা তুমি বুঝতে পারবে। তবে আগের ক্লাসগুলো অবশ্যই দেখা উচিত তোমার। তুমি যদি দেখো তাহলে তোমার জন্য ভালো হবে। ভাইয়া কালকে ক্লাস কেন করেন নাই? কালকে ক্লাস নেওয়া হয় নাই এই কারণে যে দেশের পরিস্থিতি খুব একটা ভালো ছিল না। সবাই মানসিকভাবে বিপর্যস্ত ছিল। আমরা যারা টিচাররা রয়েছি তারাও আসলে মানসিকভাবে ভেঙে পড়ছিলাম বিভিন্ন কারণে। মাইলস্টোন কলেজে যে ঘটনাটা ঘটছে তো সেই ঘটনার কারণে আসলে আমরা আসলে সবাই আসলে মানসিকভাবে বিপর্যস্ত ছিলাম। তাই আসলে ক্লাসে এসে কথা বলার মতো আসলে আমাদের শক্তি গতকাল ছিল না একেবারেই। কারণ আমরা আসলে যতবার ওই ভিডিওগুলো দেখছিলাম ততবার মনে হচ্ছিল যে আমরা আসলে যদি আমাদের স্বজনদের মধ্যে কেউ এরকম ঘটনার শিকার হতো তাহলে আসলে আমাদের কেমন লাগতো। তো তেমনটাই আসলে আমাদের মধ্যে দিয়ে যাচ্ছে এবং এখনো যাচ্ছে স্টিল। বাট আমরা আসলে চেষ্টা করছি। আশা করি আমরা সবাই উতরিয়ে উঠবো। বাট আসলে আল্টিমেটলি অনেক কিছুই বলা লাগে যে, আমরা আসলে কতটুকু মানসিকভাবে আসলে হয়তোবা এই ঘটনা উতরায়ে যেতে পারবো। কিন্তু বাংলাদেশের বর্তমান পার্সপেক্টিভ নিয়ে যদি কথা বলি, তাহলে আসলে আমরা কতটুকু ভালো আছি, সেটা একটা বড় একটা বিষয় হিসেবে কাজ করে। আমরা আসলে এখন পর্যন্ত আমি যেটা আসলে মানে ভাবলাম, গতকাল থেকে আমি একটা জিনিস আসলে খেয়াল করলাম। সেটা হলো যে, আমরা আসলে মানুষ হিসেবে এখনো গড়ে উঠতে পারছি কিনা। আহ আচ্ছা পারসা, তোমার নাম নিছি। এখন তুমি আপাতত কমেন্ট করো না। দেখো আমি আসলে আজকে ক্লাস শুরুর আগে কয়েকটা কথা বলে নেই, যেগুলো আসলে বলা খুব জরুরি। দেখো তোমরা আসলে কলেজ জীবনে উঠবা, অনেকটা ম্যাচিউর হওয়া শুরু করছো। এখনো পুরোপুরি ম্যাচিউর হও নাই। সে বিষয়গুলো আমি জানি। বাট একটা জিনিস এখন আমি একটু কথাগুলো বলি, সেটা একটু শোনো। আপাতত কমেন্ট কইরো না। জাস্ট কথাগুলো শোনো। কিছু কথা গুরুত্বপূর্ণ কথা বলবো। হয়তোবা বইয়ের বাইরের কিছু জিনিস, বাট কিছু জিনিস তোমাদের জীবনে পরিবর্তন করতে আসলে সহায়তা করবে। ১ম এ কয়েকটা বিষয় আসলে অবজারভেশন। দেখো যেকোনো ঘটনায় আসলে আমরা কখনোই তৈরি থাকি না। এটা একটা বিষয়। তারপরে আরো বড় বিষয়, যখন আমি গতকালকের আগের দিন যে ঘটনাটা ঘটলো, তখন অনেক বিষয় অবজার্ভ করলাম। অবজার্ভ করার সময় একটা জিনিস আমি আসলে খেয়াল করলাম যে একটা ক্রাইসিস মোমেন্ট এ
মানুষজন উদ্ধার কাজ করতেছে, এমত অবস্থায় উৎসুক অনেক জনতা ভিড় করছে জাস্ট এইটা দেখার জন্য। হইছেটা কি? মানে তারা কোনো ধরনের কাজে কিন্তু সহায়তা করবে না, কিন্তু দেখা যাচ্ছে যে উৎসুক জনতা জাস্ট এই কারণে ভিড় করছে যে আমি একটা ছবি তুলতে পারি কিনা। তো এই যে ছবি তোলা, উদ্ধার কাজে ব্যাঘাত ঘটানো, এই যে মানুষগুলা, এগুলা আমরাই, আলটিমেটলি এগুলা আমরাই। তোমাদের স্কুলে বা কলেজে, আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে এই জিনিসগুলা কখনো শেখানোই হয় না যে ক্রাইসিস মোমেন্টে আগ বাড়িয়ে যে কোনো ধরনের সমস্যা ক্রিয়েট করা, ছবি তোলা, ভিডিও করা, এই জিনিসগুলা করা উচিত না, সেই জিনিসটা আসলে আমাদের মাথায় কখনো কেউ ঢুকায় নাই। স্কুল হোক, কলেজ হোক, সবাই পড়ায়, বাট আলটিমেটলি এই ধরনের শিক্ষাগুলা আসলে আমাদের কখনো করে না। এখন বিষয়টা এরকম দেখো, ধরো তোমাদের মধ্যে একজন হঠাৎ করে রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট করলো। বিষয়টা কতটা একটা মনে করো সিরিয়াস একটা মানে দিকে যাচ্ছে, একটা সমাজ কোথায় যাচ্ছে, সেটা হলো যে ধরো তুমি রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট করলা, তোমার জীবন আসলে মানে যে কোনো সময় তুমি মারা যেতে পারো। এমত অবস্থায় তোমার আমার সবার যেটা আসলে কাম্য থাকে যে আমাকে কেউ যেন হাসপাতালে নিয়ে যায়, ঠিক? কিন্তু আমরা আসলে জাতি হিসেবে যেভাবে আসলে গড়ে উঠতেছি এখন, সেটা হলো যে ওই মুহূর্তে যে সবাই আসলে ছবি তুলো, ভিডিও করো, একজন আবার বাসায় যে স্ট্যাটাস দেয়, আজকে আমি এই ঘটনা দেখেছি, এই ঘটনা দেখে এমন এমন হয়েছে, রাষ্ট্র এই পারে না সেই পারে না। কিন্তু কেউ এই কথা বলে না যে ওই মুহূর্তে দাঁড়াইয়া আমি কি করছিলাম, আমার তো এখানে দায়িত্ব ছিল কাজটা করার। কিন্তু আমরা এই জিনিসগুলা থেকে আসলে অনেক দূরে 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 সরে আসছি, অনেক ক্ষেত্রেই আমরা দূরে সরে আসছি, কারণ আমাদের টার্গেট একটাই থাকে, আমরা খুব ভালো রেজাল্ট করব, কখনো মানুষ হব না। এই জিনিসটা আসলে আমাদের মাথার মধ্যেই ঢুকে গেছে যে আমরা সবসময় ভালো রেজাল্ট করব, যারা ভালো রেজাল্ট করে তারাই হয়তোবা মানুষ হয়। কিন্তু আলটিমেটলি আমাদের দেশে এত এত শিক্ষিত মানুষ, আসল মানুষ কোথায়, সেই বিষয়টা কিন্তু এখনো আমরা আসলে মানে বুঝে উঠতে পারি না। তো পড়াশোনা তুমি নিজে পড়েও অনেক সময় পেরে যাবে, বাট আলটিমেটলি যেটা করতে হবে সেটা হলো মানে মানুষের মতো মানুষ হওয়াটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তো আজকে অনেক কথা প্রথম থেকেই বলে দিয়েছি। তো আজকে এমনিতেও সবার মন খারাপ, তো আমার মনটাও যে খুব একটা ভালো তা না, বাট তারপরেও আসলে আমাদের জগতের নিয়মে কাজ করে যেতে হবে, সেটা করে যাচ্ছি। কিন্তু জানি না আসলে বাংলাদেশের কোথায় কেমন যাচ্ছে, কিভাবে যাচ্ছে, আসলে নিজেও আসলে বলা মানে বাহুল্য যে আসলে মানুষজন কিভাবে যাবে। ঠিক আছে? তো এইটা হলো বড় একটা কথা। তো আমরা সামনের দিকে আগাই, দেখি কতটা কি করতে পারবো। তো আমরা যেটা আসলে পড়ছিলাম সেটা হলো যে আহ কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং। ঠিক আছে, কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং, এই অধ্যায়টা আমরা আসলে পড়ছিলাম, এটা আসলে অধ্যায় 2। তো অধ্যায় 2, এখন অধ্যায় 2 এর আসলে পর্ব 4 আমরা আসলে শুরু করব। ঠিক আছে, তো আমরা আসলে শুরু করে আস্তে ধীরে। তো তো প্রথমেই দেখো, আমার নাম হলো মোহাম্মদ রুমান খন্দকার। এইটা হলো মেইনলি আমার নাম। যারা প্রথম দিন আমার সাথে ক্লাস করতেছো তাদের জন্য জাস্ট দেখানো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছিলাম, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট ছিল রোবোটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। তো এই ছিল ডিপার্টমেন্ট, এখানে আমি সময় নষ্ট একেবারেই করতে চাই না, আমি সামনের দিকে আগাতে চাই। দ্বিতীয়ত বিষয়, দেখো যারা হোমওয়ার্ক করছিলা তারা এখানকার স্টার, আমি আজকের ক্লাসের স্টারদের আসলে একটু দিয়ে দেই, দেখো কারা কারা পড়তে পেরেছো। তো তোমাদের নোটগুলো আমি দেখছিলাম, সবার নোট খুবই খুবই সুন্দর, আর আমার একজনের নোট খুবই পছন্দ হয়েছিল, আমি শুধুমাত্র তাকেই কমেন্ট করেছিলাম। তার নোটটা এত সুন্দর ছিল যে সে খুব সুন্দরভাবে চিত্রগুলো এঁকেছে, খুব সুন্দর করে জিনিসটা করেছে। তো তার লেখাটা খুবই সুন্দর ছিল, তো তারটাই আমি জাস্ট কমেন্ট করছিলাম, আর বাকিদেরটা দেখছি খুবই সুন্দর সুন্দর তোমরাও করছো। তো তোমাদের নোটগুলো আসলে খুবই কাজে দিবে।
ঠিক আছে, ফিউচারে। তো এই নোটগুলা হারায় ফেলো না, এই নোটগুলা নিজেদের সাথে রাখো। তোমরা হয়তোবা একটা জিনিস মানে খেয়াল করো নাই, আমি কেন এই নোটগুলো তোমাদের দিয়ে করাই নিচ্ছি। ঠিক আছে, কারণ তোমাদের পরীক্ষার আগে এই নোটগুলাই যদি তুমি ভালো মতো দেখে যাও, তোমার ম্যাক্সিমাম জিনিস মনে থাকবে। সো আলটিমেটলি পুরো লাভটা তোমারই হচ্ছে। এখানে তুমি হয়তোবা স্টার পাচ্ছ, বাট লাভের লাভ তোমারই হচ্ছে। যে হয়তোবা নোটগুলা করতেছো না বা একটু কম করতেছো, তাদের জন্য আসলে দেখা যাচ্ছে তুমি নিজেই নিজেকে পিছিয়ে রাখতেছো। আর পিছিয়ে রাখলে তুমি আসলে কখনোই আগাতে পারবে না। আচ্ছা, এখানে যাদের যাদের নাম তোমরা পেয়েছো, তারা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে ফেলো। তোমরা আজকের ক্লাসের স্টার। আচ্ছা সামিয়া ইসলাম, তুমি নিয়মিতই করো, আমি জানি, সমস্যা নাই। আচ্ছা আলিফা ইসলাম, তুমিও নিয়মিতই করো। তুমি বলছো অসুস্থ, তুমি সুস্থ হও, তুমি নিয়মিত মেডিসিন খাও, তুমি আশা করি সুস্থ হয়ে যাবে। ভাইয়া হোমওয়ার্ক কোথায় দেবো বলে দেবো, হোমওয়ার্ক বলে দেবে। যারা যারা তাদের নাম পেয়েছো, অবশ্যই এখানে আসলে তারা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। তোমরা আজকের ক্লাসের স্টার। সাকিব আল হাসান বলছে, ভাইয়া আপনি অসুস্থ, সুস্থ না থাকলে ক্লাস ভালো। আমি সুস্থ আছি, শারীরিক ভাবে সুস্থ আছি অবশ্যই। মানসিক ভাবে আসলে বিভিন্ন বিপর্যস্ত আসলে বাংলাদেশ। তো সেক্ষেত্রে আসলে সবারই মন খারাপ, বাট আমরা আসলে তার মধ্যেও চেষ্টা চালিয়ে যেতে পারি আমাদের একটু ভালো থাকার। ওকে, এই হলো আমাদের ক্লাসের স্টার। দেখো কারা কারা তাদের নাম খুঁজে পেয়েছো। যারা যারা পেয়েছো একটা করে স্ক্রিনশট নিয়ে ফেলো। তোমরা আমাদের ক্লাসের স্টার। আমি চাই নেক্সট ক্লাস থেকে আরো নোটগুলা বেশি আসুক। ঠিক আছে, নোটগুলা বেশি আসুক। ওকে। ভাইয়া তেজগাঁও কলেজ কেমন? খারাপ না ভাইয়া। কলেজ আসলে তোমাকে তেমন একটা মানে বর্তমান সময় যদি হিসাব করো, তোমার একটা কলেজ হলেই হয়। বেশি স্টার তো মেয়ে। ঠিক আছে, এখন মেয়েরা যদি ভালো মতো পড়াশোনা করে তো তারা স্টার হবেই। ঠিক আছে, এখন তুমি এইচডাব্লিউ করো না, তোমার এইচডাব্লিউ তো আকাশ থেকে কেউ করে দেবে না, তাই না ভাইয়া? তো অবশ্যই তুমি যদি করো তাহলে দেখবে যে স্টার হয়ে যাবা তুমিও। ওকে, কার নোট ভালো হয়েছে আমার নামটা খেয়াল নাই, বাট তোমরা একটু গ্রুপে খুঁজলেই পাবা। আমি তাকেই জাস্ট কমেন্ট করছিলাম যে সেরা একটা নোট হয়েছে। ঠিক আছে, একটু দেখতে হবে যে কার নোটটা আসলে কমেন্ট করছিলাম। ভাইয়া ইন্ডিসির পর কোন কলেজ থেকে বুয়েটে বেশি চান্স পায়? আহ অনেক কলেজই তো আছে। ডিআরএমসি আছে, সেন্ট জোসেফ আছে, তারপরে ঢাকা কলেজ থেকেও আসে। ঠিক আছে, মোসাম্মদ আসমাউল মেবি। ভাইয়া তোমার হোমওয়ার্ক তুমি কোথায় জমা দিছো? আমি জানি না ভাইয়া। ঠিক আছে, এইচডাব্লিউ কোথায় দিব? আচ্ছা, যারা যারা অলরেডি এইচডাব্লিউ দেখছো তত ভালো করছো। এইটা হলো তোমাদের গ্রুপ লিংক। এই গ্রুপ লিংকে তুমি আসলে জমা দিয়ে দিবা। এখানে তোমার গ্রুপ লিংক আছে, তুমি এখানেও ক্লিক করে দেখতে পারো, অথবা তুমি যদি কিউআর কোড স্ক্যান করো সেখানেও তুমি তোমার সেই গ্রুপে নিয়ে যাবে। তো এখানে আপাতত টেনশন করো না। তোমাদের কোথায় জমা দিবা? এই যে এখানে জমা দিবা। এই যে এই গ্রুপে জমা দিবা। এখানে গ্রুপের লিংকও দেওয়া আছে, আর তোমাদের এই যে কিউআর কোডও দেওয়া আছে। যেটা তুমি খুশি এখান থেকে তুমি মনে করতে পারো। ভাইয়া গ্রামের কলেজ থেকে বইটা চান্স পাওয়া যাবে? অবশ্যই পাওয়া যাবে। তুমি যদি পড়াশোনার মতো পড়াশোনা করো, তুমি বাংলাদেশের যেই প্রান্তে থাকো না কেন, তুমি অবশ্যই বুয়েটে, তারপরে ঢাকা ভার্সিটি, ডিএমসি বা যে কোনো মেডিকেল, এসব জায়গায় অবশ্যই চান্স পেতে পারো। জাস্ট নিজের পড়াশোনা করতে হবে। ঠিক আছে, ওকে। তাহলে আজকে আমরা আসলে কি কি শিখবো সেটা যদি তোমাদেরকে একটু বলি। আজকে আমরা শিখবো হলো ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম নিয়ে। ঠিক আছে, এবং ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের প্রয়োজনীয়তা, তারপর ব্লুটুথ, ওয়াইফাই আর ওয়াইম্যাক্স, এই জিনিসগুলো আজকে আমাদের শেখার বিষয়। খুব বেশি পড়া নাই আজকে, বাট আমরা আসলে চেষ্টা করব যে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমটা আসলে কেন জরুরি সেই বিষয়টা তোমাদের সামনে তুলে ধরতে। ভাইয়া ডিআরএমসি কলেজটা কেমন? ভালো। ডিআরএমসি খুবই ভালো কলেজ একটা, বাট আমেনা আক্তার আর ডিআরএমসি কিন্তু ছেলেদের কলেজ, মেয়েদের কলেজ না। সো তুমি আসলে কমেন্ট করে লাভ নাই। ঠিক আছে,
তুমি ডিআরএমসি তে ভর্তি হতে পারবা না। ডিআরএমসি হলো ছেলেদের কলেজ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। সাকিব আল হাসান। সরি ভাই, আমি এসডব্লিউ করতে পারিনি, কোনো সমস্যা নাই, এসডব্লিউটা করে ফেলো। ঠিক আছে। বগুড়াতে ভালো কলেজ কোনটা? বগুড়াতে তো একটা ভালো কলেজ আছে, নামটা আমার আসলে খেয়াল নাই, খুবই পপুলার একটা কলেজ আছে। আদমজি রাজক কেমন ভালো, ওইটাও কলেজ ভালো, প্রত্যেকটা কলেজই ভালো। ঠিক আছে, জাস্ট তোমার পড়াশোনা করে যেতে হবে। গভর্নমেন্ট সাইন্স কলেজ কেমন ভালো? ওকে। এনডিসি কেমন স্যার? এনডিসি তো ভালোই। ঠিক আছে। আজিজুল হক কলেজ বগুড়া, হ্যাঁ আজিজুল হক কলেজ অনেক ভালো একটা কলেজ। আদমজি ভালো আছে। ঠিক আছে। ডিআরএমসি না ডিএমআরসি? ডিএমআরসি কোন কলেজ ভাইয়া? একটু ফুল ফর্মটা একটু বললো, ডিএমআরসি। আহ যাই না ভাইয়া, ফুল ফর্মটা একটু বললো আমাকে। কুমিল্লা বেস্ট কলেজ। কুমিল্লা যাই না ভাই, কুমিল্লা আসলে যাই নাই, মানে ওইভাবে চিনি না তো যে কুমিল্লায় বিএফ চাইনে ভর্তি হতে চাই। ভালো। সরকারি কলেজ কেমন ভাইয়া? ভালো। প্রত্যেকটা কলেজই ভালো, বর্তমান জামানায় আসলে তুমি অনলাইনে সবকিছু পাচ্ছ। তো তুমি কলেজ যে কোনো একটা যদি ভর্তি হয়ে থাকো আলটিমেটলি কোনো ক্ষতি নেই। কারণ তুমি আসলে যে কোনো একটা কলেজে জাস্ট ভর্তি হওয়ার জন্য যদি ভর্তি হও, তারপরে নিজের সাথে যদি পড়াশোনা, তারপরে মনে করো যে নিয়মিত ঠিকঠাক করে ফেলতে পারো, তাহলে এমনিতেই ভালো হবে। ঠিক আছে। রাজেন্দ্র কেমন কলেজ? রাজেন্দ্র ভালো কলেজ। ঠিক আছে, করতে পারো, ফরিদপুরের মধ্যে রাজেন্দ্র ভালো একটা কলেজ। ওকে, তাহলে আমরা আস্তে ধীরে শুরু করি। বেসিক আলোচনা থেকে আজকে শুরু করব। ঠিক আছে। ওকে, ফার্স্টে আসতেছি, হোয়াট ইজ ওয়্যারলেস? ওয়্যারলেস মানে হলো আলটিমেটলি আমরা জানি তারবিহীন। তারবিহীন। ঠিক আছে, তারবিহীন কমিউনিকেশন। এখন তারবিহীন কমিউনিকেশন বিষয়টা তো আমরা বুঝলাম, কিন্তু তোমরা কি আমাকে এটা বলতে পারবা তারবিহীন কমিউনিকেশনের মধ্যে তোমরা আসলে কত দূর কি জানো, বা কোন ধরনের কমিউনিকেশন তোমরা অলরেডি করে দেখছো বিভিন্ন জায়গায়? অনেকে ওয়াইফের কথা বলছো, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মাধ্যমে সঞ্চালনশীল একটা মাধ্যম। ঠিক আছে। ঠিক আছে। রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, এগুলি তো অলরেডি আমরা শিখছি। ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের মধ্যে আমরা অলরেডি এগুলোর মধ্যে আমরা জানি যে আমাদের ব্লুটুথ আছে। ঠিক আছে, এটার মধ্যে আমাদের ব্লুটুথ আছে, তারপরে ওয়াইফাই আছে, তারপরে ওয়াইম্যাক্স আছে। এগুলা আলটিমেটলি আমাদের ওই যে তরঙ্গগুলো আছে, বিভিন্ন ধরনের তরঙ্গ নিয়ে আমরা আলোচনা করছি, সেই তরঙ্গকে ব্যবহার করি আলটিমেটলি এই ধরনের সিস্টেম গুলা বা মাধ্যমগুলা আসলে গড়ে উঠেছে, যেখানে তারের কোনো ধরনের ব্যবহার ছাড়াই আলটিমেটলি দেখা গিয়েছে যে কমিউনিকেশন হইতেছে, ডেটা কমিউনিকেশন হইতেছে। তো এটা একটা বড় একটা বিষয়। ঠিক আছে। ওয়াইম্যাক্স কি অবশ্যই বলবো। ওয়াইম্যাক্স কি? ওয়াইম্যাক্স এক ধরনের ডেটা কমিউনিকেশন সিস্টেম ছিল, আগেকার জামানার মডেম। ঠিক আছে, আগেকার জামানার মডেম। তো এটা আসলে ইউজ হইতো তখন, অনেকটা পেন ড্রাইভের মতো দেখতে। এখন তোমরা পেন ড্রাইভের মতো দেখতে, বাট আগেকার সময় যখন তুমি ইন্টারনেট ব্যবহার করতে চাইতা, এখন ইন্টারনেট তো ধরো যে নর্মাল কি হইতো, এরকম লাইন ব্যবহার করা যেত না। ঠিক আছে। এখন ল্যাপটপ তো মনে করো তুমি ঢাকার বাইরে যাবা, এখন ব্রডব্যান্ড লাইন তার তো নিয়ে যেতে পারবা না, তখন ওইটা মডেম ইউজ করতো, ওইটাকে তখন ওয়াইম্যাক্স বলা হইতো। ওকে, মডেম কি স্যার? অবশ্যই জানাবো না, কোনো সমস্যা নেই। ভাই জিগবি কি ওয়্যারলেস? হ্যাঁ জিগবি ওয়্যারলেস। মডেমের মতো ওয়াইম্যাক্স? ওয়াইম্যাক্সই মডেম বেটা। মানে মডেম ইউজ করতেই ওয়াইম্যাক্স প্রযুক্তি ব্যবহার করে। ঠিক আছে। ওয়াইম্যাক্স জিনিসটাই মানে মডেম জিনিসটাই ওয়্যারলেস প্রযুক্তির ওয়াইম্যাক্স এর যেই মনে করো যে প্রোটোকল, এগুলি ব্যবহার করে করতো। ঠিক আছে। এসএমএস কি ওয়্যারলেস? এসএমএস হলো ওয়্যারলেস প্রযুক্তির একটা উদাহরণ। ঠিক আছে। এসএমএস এটা তো আসলে মোবাইল ফোনের মাধ্যমে আসে, মানে ওয়্যারলেস প্রযুক্তি ব্যবহার করে আলটিমেটলি আসে। তো এগুলো আসলে তারবিহীন মাধ্যমের মাধ্যমে ডেটার আদান প্রদান হয়। ঠিক আছে। তারবিহীন মাধ্যমে ডেটার আদান প্রদান হয়, বিভিন্ন উদাহরণ আছে। তো এগুলো আসলে আমরা অলরেডি জানি।
ওয়াইফাই এর ফুল মিনিং কি? ওয়্যারলেস ফিডিলিটি। সিয়াম ইসলাম ভাইয়া, এই ক্লাসে নাফিস ফুয়াদ নামের কেউ কি আছে কি? সে আমার বন্ধু। মানে ও ক্লাস করতে আসে না, ওর বন্ধুকে খুঁজতে আসে। কেন ভাই, কি হয়েছে? তোমার বন্ধু নাফিস ফুয়াদ কি করছে? মিথিলা রহমান ভাইয়া, আমার নাম কি শো করছে? অবশ্যই শো করছে। ঠিক আছে। ওকে, এখন দেখো একটা বিষয় যে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের প্রয়োজনীয়তা। ঠিক আছে, ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের আসলে প্রয়োজনীয়তা কি? ফার্স্টে দেখো বলছে সমুদ্রগামী জাহাজ বা উড়োজাহাজ চালনায় ভূপৃষ্ঠের নিয়ন্ত্রণকারী স্টেশনের সাথে এ পদ্ধতি ছাড়া অন্য কোনো উপায়ে সার্বক্ষণিক যোগাযোগ সম্ভব নয়। আর এখানে অনেক অনেক সুন্দর সুন্দর কথা বলছে। এইটার একটু ব্যাখ্যা দেই। এখন ধরো যে জিনিসটা এরকম হয়েছে যে প্লেনে যখন আমরা চড়ি, যখন ধরো প্লেন আসলে উড্ডয়ন করে, তারপরে আস্তে আস্তে যখন ল্যান্ড করার আগে মনে করো যে অনেক উচ্চতায় থাকে প্লেন। এখন প্লেন থেকে ল্যান্ডিং যে এরিয়া, সেটা আসলে দেখাটা অনেক মনে করো যে কষ্টকর হয়ে যায়। কারণ এত দূর থেকে, এত উঁচা থেকে বোঝা যায় না যে কোথায় আসলে ল্যান্ড করতে হবে, বা ল্যান্ডিং এরিয়াটা ফ্রি আছে কিনা। এখন ল্যান্ডিং এরিয়া ফ্রি আছে কিনা এই জিনিসটা যখন আমরা বুঝবো, তার জন্য যেটা করতে হয়, এটিসি কে ফোন দিতে হয়, মানে কমিউনিকেশন করে। তো পাইলট কি করে, এটিসি কে তখন কানেক্ট করে বলে যে আমি কত নাম্বার মানে ল্যান্ডিং এরিয়াতে আসলে ল্যান্ড করব। ঠিক আছে, কোন ধরনের ল্যান্ডিং এরিয়াতে ল্যান্ড করব। তখন আলটিমেটলি যদি ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম না থাকতো, তাহলে আমি আছি ভূমিতে, আরেকজন প্লেনে আছে যে আসলে মনে করো যে 2000 ফিট উপরে। এত উচ্চতা থেকে তুমি আসলে কোনো তারের মাধ্যমে সরি, তো তারের মাধ্যমে তুমি কমিউনিকেশন করতে পারবা না। আবার তুমি এমনও মনে করো করতে পারবা না যে তুমি প্লেনের মনে করো যে জানালা বা উইন্ডো যেটা আছে সেটা খুলে, এ ভাই আমি আসতেছি, ল্যান্ডিং এরিয়াটা ক্লিয়ার করেন। এটাও তো আসলে করা যাবে না, তাই না? এটা আসলে বাস্তবিক না। তো ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম তখন আসলে কাজে দেয় যে আমরা এত দূর থেকেও যাতে ওয়্যারলেস এর মাধ্যমে বার্তা আদান প্রদান করতে পারি। বুঝা গেছে? তো এই হইলো মনে করো যে আলটিমেটলি মনে করো যে কাজ কারবার। তো এইখানে ওয়্যারলেস প্রযুক্তি কাজ করে। আবার ধরো সমুদ্রগামী, মনে করো সমুদ্রের একদম মাঝখানে, ঠিক আছে, সমুদ্রের মাঝখানে বিশাল, যে এগুলো কিন্তু প্র্যাকটিক্যাল উদাহরণ। যদি ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম না থাকতো, তাহলে পৃথিবীটা অনেক কঠিন হয়ে যেত। ঠিক আছে। আচ্ছা, তো মনে করো সমুদ্রের মাঝখানে আছে। এখন এই মুহূর্তে তুমি তো মনে করো যে কাউকে ডাক দিতে পারো না, এত দূরে তো ডাক দিতে পারো না, বা তোমার সমুদ্রে ঝড় হবে কিনা, সমুদ্রের পরিস্থিতি কেমন, এই সকল জায়গায় ওয়্যারলেস কমিউনিকেশন ছাড়া আসলে কোনো গতি ছিল না। এখন আমরা আসলে জীবনটা এরকম হয়ে গিয়েছে যে আমরা আসলে বুঝি না আমরা কতটা ব্লেসড, মানে কতটা ব্লেসিং এর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, যে আমরা আসলে যেই সময়ে জন্মগ্রহণ করছি সেই সময় আমাদের ওয়্যারলেস প্রযুক্তি পাওয়া গেছে। আমরা আসলে এখন সহজে ভিডিও কল করতে পারি কারো কাছে, সহজে অডিও কল করে দেই, ইন্টারনেটের মাধ্যমে কল করি। কত সহজ জীবন হয়ে গেছে। বাট আমরা কিন্তু এটা আসলে টের পাই না। এই জিনিসটা টের কখন পাবা জানো? তুমি তোমার বাবা মার সাথে একদিন কথা বলবা, তাদের সময়কার জীবন যাপন সম্পর্কে একটু জানার চেষ্টা করবা। তখন দেখবা যে এগুলার আসলে তুমি আসলে কতটা সুফল পাচ্ছ, সেটা সম্পর্কে তোমার একটা আইডিয়া হবে। এই যে মনে করো তোমার মন চাইলো তোমার বন্ধুকে তুমি ফোনে কথা বলো, অডিও কল দাও, ইন্টারনেটে কল দাও। তুমি তোমার বাবা মাকে জিজ্ঞেস করবা প্রথম যখন ফোনে কল দেয়া যাইতো কত টাকা খরচ হইতো 1-2 মিনিটের জন্য। আমি শুনেছি যখন আমাদের বাবা মা একদম প্রথম দিকে ইউজ করতেন, এক একটা ফোন কলে 1 মিনিটে দেখা যেত 70 টাকা 80 টাকা খরচ হইতো। 1 মিনিটে 70 থেকে 80 টাকা খরচ হইতো। অনেক ক্ষেত্রে আরো বেশি হইতো। আস্তে আস্তে দাম কমছে। তো দেখো তখন মানুষের কথার গুরুত্ব কত ছিল। যে তুমি কাউকে ধরো কোনো একটা গুরুত্বপূর্ণ কথা শেয়ার করবা, তোমার কাছে 1-2 মিনিটের ভ্যালু দেখছো কত বেশি, যে তুমি যদি 5 মিনিট কথা বলো 500 টাকা নাই।
তোমার হাত থেকে নাই হয়ে যেতেছে। আর তখনকার সময় 10 বছর আগে তখন মনে করো যে ৳500 নাই হয়ে যায় মানে বুঝছো? তখন সবাই একদম গুরুত্বপূর্ণ কথা বলতো। টু দি পয়েন্টে কথা বলতো। এখন যেমন আমরা অনেক আজাইরা কথা বলি। যেই কথার আসলে কোনো ভ্যালু নাই। কিন্তু আমরা আসলে এই জিনিসগুলো বুঝি না। আমরা আমাদের বাবা-মার থেকে আসলে অনেক বেশি মনে করো এখন মানে কি বলে ভালো সময় দিয়ে যাচ্ছি। কিন্তু আমরা জাতি হিসেবে মানুষ হিসেবে এখনো ভালো মতো গড়ে উঠতে পারি নাই। আজাইরা অনেক কাজ করি, সময় নষ্ট করি। তারা কিন্তু সময় নষ্ট করত না। তারা তাদের বন্ধুদের সাথে আড্ডা দিত, সামনাসামনি আড্ডা দিত, কাজের কথা অনেক হতো। নতুন, নতুন মনুষ্যত্ব তাদের মধ্যে জাগ্রত হতো। কিন্তু আমরা আসলে সবকিছু এত সহজে পেয়ে গিয়েছি যে আমরা আসলে বাসা থেকেই বের হতে চাই না। তারপরে মনে করো যে সবকিছু ফোনে করা যাচ্ছে, সময় নষ্ট করি। তো এই জিনিসগুলো আসলে যাতে আমরা না করি তত ভালো হবে। ঠিক আছে? মাইনুল ইসলাম আবার অন্যদিকে চলে গেছে। মানে একটা আমরা গুরুত্বের কথা বলতেছি, ও আরেক জায়গায় চলে গেছে। তুমি যে খোঁজ নিয়ে দেখো কি হয়েছে। তো এইটা হইলো আমাদের বিষয়বস্তু। তো এখানে আরো বলছে যে শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলুন না কেন, সেখানেও শিল্প কারখানা, অফিস আদালত সব জায়গাতেই আমাদের ব্যবসা বাণিজ্য, চিকিৎসা সেবা সব জায়গাতেই এই প্রয়োজনীয়তা তৈরি হয়েছে। এবং এটা আসলে ব্যবহার তুলনামূলক করে বারবার বাড়ছে। ঠিক আছে? তারপরে দেখো নিরাপত্তা রক্ষায় বিশেষত অপরাধী শনাক্তকরণ, অপরাধী শনাক্তকরণ, ভ্রমণকারীর অবস্থান কিংবা কোনো যানবাহন ট্র্যাক করার জন্য এই প্রযুক্তি প্রয়োজন। তোমরা অনেকে জানো যে গোয়েন্দা সংস্থার কাছে কাছে কিন্তু এমন ধরনের টেকনোলজি আছে, তুমি যদি কারোর সাথে কোনো ধরনের মনে করো যে প্ল্যানিং করো যে এখানে এই ধরনের দুর্ঘটনা ঘটাবো, তো গোয়েন্দা সংস্থা তোমার কথাগুলো শুনতে পায়। ঠিক আছে? তুমি যেহেতু ফোনে কথা বলতেছো, সো নেটওয়ার্কের মধ্যে যে ঢুকে সে তোমার কথাগুলো শুনতে পায়। তারা কিন্তু এই মনে করো নিরাপত্তার কাজেও আলটিমেটলি এই ধরনের প্রযুক্তিগুলো ব্যবহার করতে পারে। এই কারণে দেখবা যে ম্যাক্সিমাম সময় গোয়েন্দা সংস্থাগুলা তোমার ফোনের কথাগুলাও তারা শুনে। বুঝতে পারছি? তো এটাও আসলে নিরাপত্তার কাজে ব্যবহার করা গেছে, সেই কথাটাই এখানে লিখছে যে ওয়্যারলেস প্রযুক্তি এই কাজেও ব্যবহৃত হয়। রাষ্ট্র পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিগণ একই সময় দেশের বিভিন্ন কনফারেন্স করা যায়। যেমন আমরা এখন ভিডিও কনফারেন্সের মতোই কাজ ক্লাস করতেছি, এটাকে আমরা ভিডিও কনফারেন্সই বলতে পারি। শিখতে আমরা যে ক্লাসগুলো করাইতেছি সেগুলো কিন্তু ওয়্যারলেস কমিউনিকেশনের মাধ্যমেই হচ্ছে। ভাইয়া ওরা অন্যের গোপন কথা শুনে এটা কি ঠিক? মোটেও ঠিক না। আবার তুমি যদি উল্টাপাল্টা কিছু করে ফেলো সেটাও তো ঠিক না, তাই না? এখন ধরো যে আমরা খুব শান্তশিষ্ট মানুষ, এখন তুমি হলে একটু দুষ্ট প্রকৃতির মানুষ। ঠিক আছে? এখন দুষ্ট প্রকৃতির মানুষ, তুমি একটা দুষ্টু কাজ করতে যাইতেছো। এখন তোমার কারণে ধরো ১০ জন মানুষের ক্ষতি হবে। এখন গোয়েন্দা সংস্থা কি করতে চাচ্ছে? এই ১০ জন মানুষের যাতে ক্ষতি না হয়, সে হয়তোবা তার জন্য নিরাপত্তা ব্যবস্থা তৈরি করতেছে। আল্টিমেটলি এটা এই দিক থেকে আবার দেখা যাচ্ছে যে তারাও ঠিক। ঠিক আছে? কারণ পরে কিছু হয়ে গেলে দোষ দিবা তো তাদের। আমরা তো সবসময় দোষ দিতে পছন্দ করি। তাই না? এখন ধরো যে ঘটনা ঘটায় ফেলতো। আচ্ছা সিয়াম ইসলাম, আমি একটা জিনিস বুঝলাম না। তুমি এখানে কয়েকটা মনে করো কমেন্ট করে যাচ্ছ। এই কমেন্টের কি কোনো আদৌ দরকার আছে? যে আমার মনে হয় নাফিস এই কোর্সে আছে, নাফিস এই কোর্সে থাকুক না থাকুক, তোমার কি আসলে কোনো এখানে মানে দরকার আছে? তুমি আর যদি এখানে শিখতে চাও অবশ্যই পড়াশোনা করো। মাঝখান দিয়ে আসলে এখানে নষ্ট করতেছো। তো আমরা আসলে সামাজিকভাবে যেই সকল মানুষের কথা বলতেছিলাম না, উৎসুক জনতা, এই যে সিয়ামও হলো ওই ধরনের একজন মানুষ। ঠিক আছে? মানুষজন পড়াশোনা করতেছে, খুব ভালো কাজ করতেছে, ও মাঝখান দিয়ে এসে একেকটার পর একেকটা মেসেজ দিয়ে কি বুঝাইতেছে? মানে ওর কোনো মানে সেন্স নাই। মানে কলেজে উঠে যাবে ছেলেটা, বাট এখনো ওর মধ্যে সেন্সটুকুই মানে গড়ে ওঠে নাই যে কোথায় কখন কি মেসেজ দিতে হয়। এইটুকুই তোমার মাথার মধ্যে এখনো মানে তৈরি হয় নাই। এই ছেলেগুলাই আসলে ওই যে বিভিন্ন ঘটনা ঘটলে যে ছবি তুলে যায় বিভিন্ন জায়গায়। মানে ওর কোনো সেন্সই নাই এখনো। সেন্সই তৈরি হয় নাই। মানে বয়স বেড়ে যাচ্ছে, কলেজে উঠে যাচ্ছে, সেন্স তৈরি হয় নাই। ঠিক আছে? বুঝতে পারছি? ওকে। তাহলে আমরা এই বিষয়গুলো বুঝলাম। আমাদের আসলে ওয়্যারলেস প্রযুক্তিটা খুবই কাজে দিচ্ছে। ভাই আজকে কি পোল আছে? অবশ্যই পোল আছে। ওকে। এছাড়াও আরো অনেক ধরনের জিনিস আছে। যেমন তোমরা যদি ইন্টারনেট অফ থিংস এর কথা শুনেছো কিনা আমি জানি না। যেটাকে আমরা আইওটি বলি। আইওটি ফুল ফর্মটা মনে রাখো, নবীর থেকে কোন জায়গায় আসতে পারে।
ঠিক আছে? আইওটি ইন্টারনেট অফ থিংস এর কথা বলতেছে। এখন ভাইয়া আইওটি জিনিসটা আসলে কি? কারো কি আইডিয়া আছে? আইওটি জায়গাটা বা আইওটি আসলে প্রযুক্তিটা কি? একটু আমি তোমাদের মুখ থেকে শুনতে চাই যে আইওটি সম্পর্কে তোমাদের কোনো আইডিয়া আছে কিনা যে আইওটি বলতে আসলে কি বোঝায়? অনেক সময় ওয়্যারলেস কমিউনিকেশনের প্রয়োজনীয়তা ৩ নাম্বারে চলে আসতে পারে। ভাইয়া আমি পড়া নিয়ে কয়েকবার কোশ্চেন করছি। ভাইয়া অনেক মেসেজ আসে তো খেয়াল করিনি বলো। জান্নাতুল ফেরদৌস স্যার আপনি তো আমার কমেন্ট পড়তেছেন না। এই যে পড়ছি। ম্যাক্সিমামের ধারণা নাই। ম্যাক্সিমামের ধারণা এক ধরনের ওয়াইফাই। আইওটি মানে বলে এক ধরনের ওয়াইফাই। ঠিক আছে? ইন্টারনেটের মাধ্যমে ডিভাইস পরিচালনা করা। আফরিদা তাসনিম একটা কাজ করছে। আফরিদা তাসনিমের এই কাজটা আমি বুঝতে পারছি। আফরিদা আসলে খুব নিয়মিত হোমওয়ার্ক করে। বাট আফরিদা একটা জিনিস করে, ও আফরিদাকে কোনো একটা জিনিসের উত্তর জিজ্ঞেস করলে ও আসলে যেটা করে ফার্স্টে হলো চ্যাট জিপিটির কাছে যায়। চ্যাট জিপিটির কাছে যেয়ে হলো ওই জিনিসটা জিজ্ঞেস করে। চ্যাট জিপিটির থেকে কপি করে এনে এখানে লিখে দেয়। আফরিদা এটা কিন্তু ভালো কাজ না। ঠিক আছে? আমি তো জানি যে আসলে এটার মানে কি। কিন্তু তুমি আসলে যতটুকু জানো সেটুকুই দেওয়া উচিত। চ্যাট জিপিটি দেওয়া উচিত না কিন্তু। ঠিক আছে? এই জিনিসটা করবা না। তুমি নিজে শিখে নিবা। চ্যাট জিপিটির কাছ থেকে নিয়ে আসে আল্টিমেটলি লাভ কি? ঠিক আছে? এটা করা উচিত না। ওকে, এখন জিনিসটা বুঝো যে আইওটি জিনিসটা কি? আইওটি জিনিসটা কেমন? এই জিনিসটা যদি আমাদের দেশে ভালো মতো এপ্লাই করা যেত তাহলে আর কি খুব ভালো হইতো। মেসেজ লিখে কপি পেস্ট করি। মেসেজ আচ্ছা ওকে। এখন একটা জিনিস দেখো আইওটি মানে আসলে জিনিসটা কি সেটা দেখো। যদি আমাদের দেশে আইওটি বিষয়টা খুব বেশি মনে করো যে অ্যাপ্লাই করা যাইতো তাহলে কেমন হইতো? দেখো বাংলাদেশের মতো দেশে আইওটি আসলে হয়তোবা অনেক দেরিতে আসলে এগুলার ইমপ্লিমেন্টেশন শুরু হবে। এখনো কিছু কিছু জায়গায় খুবই সীমিত আকারে হয়। বাট যদি এরকম হইতো তাহলে আসলে আমি তোমাদের একটা ধারণা দেই। ধরো যদি পুরো বাংলাদেশ আইওটির মধ্যে থাকতো, ধরো যে ওই যে বিমানটা, যে বিমানটা আসলে ক্র্যাশ করতেছিল, যখনই সে দেখতে পাচ্ছে যে সে আসলে নিয়ন্ত্রণ হারাই ফেলছে, বিমানটা ক্র্যাশ করতেছে, এমত অবস্থায় যেহেতু সে অলরেডি বুঝে ফেলছে যে ক্র্যাশ করবে, তখনই সিগন্যাল পাঠিয়ে দিত অটোমেটিক। অটোমেটিক কয় জায়গায় সিগন্যাল চলে যেত? ফার্স্টে চলে যেত ধরো স্কুলে অটোমেটিক, এগুলো সব অটোমেটিক হইতো। আইওটির কাজই ম্যাক্সিমাম অটোমেশন, মানে অটোমেটিক হবে। যখনই সে বুঝতে পারলো যে ক্র্যাশ করবে আর নিয়ন্ত্রণ হারাই ফেলছে, তখনই বিমান থেকে অটোমেটিক একটা সিগন্যাল চলে যাবে। কয়েকটা সিগন্যাল, ফার্স্ট সিগন্যাল যাবে স্কুলে, স্কুলে যে অটোমেটিক এমার্জেন্সি বেল বা আমরা ঘন্টার বেল বাজা শুরু হয়ে যাবে। এইটা অটোমেটিক। এক সেকেন্ড আরেকটা সিগন্যাল চলে যাবে হাসপাতালে যে এরকম এই জায়গায় একটা দুর্ঘটনা ঘটতে পারে, এমার্জেন্সি অ্যাম্বুলেন্স রেডি করে ফেলেন। সব অটোমেটিক হচ্ছে। এটা আসলে কেউ কোনো ওইটা অটোমেটিক হচ্ছে। তৃতীয়, যত ঢাকার ব্লাড ব্যাংক গুলো আছে সেখানেও অটোমেটিক একটা মেসেজ চলে যাবে যে এখানে একটা ক্রাইসিস মোমেন্ট চলতে পারে, সাথে সাথে এখানে আসলে ব্লাড যাতে পৌঁছানো যাইতে পারে সেই জায়গাগুলো তৈরি করুন। এভাবে দেখো সিস্টেমটা ঘটার আগেই সব জিনিস রেডি। এইটাই তোমার আসলে আইওটি। এখন এই যে সিস্টেমটা গড়ে তোলার জন্য আলটিমেটলি যা লাগে সেটা হলো কয়েকটা সেন্সর লাগে, অনেকগুলোই সেন্সর লাগে যাতে সেন্স করতে পারে। নেটওয়ার্ক এস্টাবলিশ করতে হয় যাতে এক জায়গা থেকে আরেক জায়গায় ডেটা যাইতে পারে। আরেকটা কাজ হয় যে আসলে একটা নির্দিষ্ট সার্ভার সিস্টেমের মাধ্যমে সবকিছু আসলে নিয়ন্ত্রণ করা যায়। এই হলো আইওটি, মানে কোনো কিছু ঘটার আগেই সবকিছু অটোমেটিক ভাবে করে ফেলা যায়। তো এইটা আসলে খুব বড় একটা বিষয়। উন্নত রাষ্ট্রে একটা জিনিস খেয়াল করছে, উন্নত রাষ্ট্রে কোন ধরনের দুর্ঘটনা ঘটার সাথে সাথেই সবাই কিন্তু চলে আসে। আমাদের দেশের মতো না যে
কোনো একটা দুর্ঘটনা ঘটছে, সাথে সাথে দেখবা যে একটা অ্যাম্বুলেন্স চলে আসে, একটা পুলিশের গাড়ি চলে আসে, সাথে সাথে আরো মনে করো রাস্তা ক্লিয়ার হয়ে যায়, সবকিছু। এখন পোস্ট মানে এগুলি কারা করে? সবগুলি মেশিন করে। মেশিন যখনই বুঝতে পারে যে একটা অ্যাক্সিডেন্ট রাস্তায় হতে যাচ্ছে, সে আর অ্যাভয়েড করতে পারছে না, অ্যাক্সিডেন্ট তো হয়ে গেছে, হওয়ার আগে আগে একটা সিগন্যাল পাঠিয়ে দেয়। সিগন্যাল পাঠায় কোথায় কোথায়? ধরো হাসপাতালে একটা সিগন্যাল পাঠায়, পুলিশ স্টেশনে একটা সিগন্যাল পাঠায়, ব্লাড ব্যাংকে সিগন্যাল পাঠায়, বিভিন্ন বিভিন্ন জায়গায় রিলেটেড সব জায়গায় সিগন্যাল পাঠায় দিতেছে। সিগন্যাল পাঠানোর পরে তারা নিজেরাই সমন্বয় করে ওই জায়গায় আসে, দেন বাকি কাজগুলো স্মুথলি হয়। এখানে কোনো ধরনের মানুষের ইনভলভমেন্ট নাই। তো এইরকম এই জিনিসটা কি বলা হয়? ইন্টারনেট অফ থিংস, তুমি যদি একদম সহজ ভাষায় বলতে পারো। তো এই হলো আমাদের ইন্টারনেট অফ থিংস। তোমাদের হয়তোবা বইতে যেভাবে লেখা আছে সেটা বুঝাইলে মাথার মধ্যে ঢুকতো না, এটা খুব সহজে আসলে তোমাদের বুঝাই দিছে। ঠিক আছে, ওকে, আশা করি বুঝতে পারছো আইটি জিনিসটা কি। দেন হলো আইটি হচ্ছে এমন এক ধরনের ব্যবস্থা যা ইলেকট্রনিক সফটওয়্যার, সেন্সর, এই যে সেন্সরের থাকে নেটওয়ার্ক সংযোগের সাথে সংযুক্ত ফিজিক্যাল ডিভাইস, বিভিন্ন ফিজিক্যাল ডিভাইস যা পরিবহন, হোম অ্যাপ্লায়েন্স, অ্যাকচুয়েটর। অ্যাকচুয়েটর হলো এক ধরনের মোটর, অ্যাকচুয়েটর হলো এক ধরনের মোটর এবং অন্যান্য ডিজিটাল আইটেমের নেটওয়ার্কের সাথে সংযুক্ত তথ্য বিনিময় করতে পারে। এইটা আসলে অনেক মানে ইম্পর্টেন্ট একটা কথা, সেটা হলো যে তথ্য বিনিময় করতে পারে। তথ্য বিনিময় না করলে আলটিমেটলি বুঝতে পারতো না কখন আসলে ক্র্যাশ করবে, কোন ধরনের কি হবে, এই ঘটনাগুলো ঘটে। অ্যাপ্লায়েন্স কি? হোম অ্যাপ্লায়েন্স মানে মানে বাসায় যে ধরনের জিনিসপত্র তুমি ব্যবহার করো। এআই বেসড ওয়ার্ক, অনেকটা এআই না আলটিমেটলি, আবার কিছু ক্ষেত্রে মনে করো এআই ইউজ করতে পারো আর কি। আইওটি কোন কোন দেশে আছে? উন্নত প্রযুক্তির দেশগুলোতে আইওটি আছে, এআই বেসড ওয়ার্ক। আচ্ছা, এই প্রযুক্তি ব্যবহারে বিল্ডিং, হোম অটোমেশন, অবকাঠামো ব্যবস্থাপনা, ম্যানুফ্যাকচারিং, কৃষি, বিভিন্ন কাজে আসলে আলটিমেটলি ব্যবহার করা যাচ্ছে। চিকিৎসা ক্ষেত্র থেকে শুরু করে সব জায়গায় এই জিনিসগুলো ব্যবহার করা হচ্ছে। বুঝতে পারছি। তো আমি আসলে এই জিনিসগুলো আমাদের আলটিমেটলি কাজে দেয়, যে আমরা যা ওয়্যারলেস কমিউনিকেশনে পড়ি সেটাই আসলে ইউজ করি। সাকিব আল হাসান, আইওটি কি খরচ? অনেক, একটু খরচ আছে অবশ্যই, যেহেতু তুমি অনেকগুলা ডিভাইস এখানে একত্রে ব্যবহার করতেছো। ঠিক আছে, ওকে, তাহলে মোটামুটি সবকিছু। স্যার মেসেজ কি এখানে দিতে হয়? হ্যাঁ মাইশা হৃদয়, তুমি হয়তো নতুন, এখানে মেসেজ দিতে পারো, তবে কাজের মেসেজ দিও, অকাজের মেসেজ অবশ্যই দিও না। ঠিক আছে, কৃষিক্ষেত্রে কিভাবে করে? কৃষিক্ষেত্রে তুমি করতে পারো, ধরো একটা ড্রোন চালাই দিছো, ঠিক আছে, একটা ড্রোন চালাই দিছো, এখন ড্রোন হইলো মনে করো তার ক্যামেরা সেন্সর দিয়ে দেখতেছে, স্ক্যান করতেছে, ওইখানে একটা মনে করো পোকা আছে, যখনই ওইখানে একটা পোকা আছে সে একটা সিগন্যাল দিয়ে দিছে, ধরো একটা লেজার মেরে দিছে। ঠিক আছে, ধরো ওই যে আকাশ থেকে ওই মনে করো যে কৃষিক্ষেত্রে একটা লেজার মেরে দিছে, অটোমেটিক, সব অটোমেটিক। আবার ধরো মনে করো সব জিনিস ড্রোন চেক করে গেল, সেকেন্ড হলো একটা সময় আসে পানির পাম্প চালু হওয়ার, অটোমেটিক পানির পাম্প চালু হয়ে গেছে। যখনই আবার দেখছে যে পানি অনেক বেশি হয়ে গেছে ধান খেতে, পানি আবার বন্ধ হয়ে গেছে, সব অটোমেটিক। সব যখন অটোমেটিক ভাবে হবে তখন সেটাকে মনে অটোমেশন বলতে পারো তুমি। ম্যানুফ্যাকচারিং কি? উৎপাদন করা। ম্যানুফ্যাকচারিং কোথায় আছে দেখি? ও, ম্যানুফ্যাকচারিং মানে হলো উৎপাদন করা, মানে উৎপাদন, কোন জিনিস তৈরি করা, উৎপাদন করা। ঠিক আছে, উৎপাদন করা, ম্যানুফ্যাকচারিং জায়গায় উৎপাদন করা। আইওটি দিয়ে ইন্টারনেট ব্যবহার করা যায়। আইওটি ইন্টারনেটের মাধ্যমেই কাজ করে। ঠিক আছে, আইওটি ইন্টারনেটের মাধ্যমেই কাজ করে। চিকিৎসা ক্ষেত্রে কি কি করে? এই যে এই জিনিসগুলাই অটোমেটিক ভাবে করা যায়। ভাই ধান খেতে পানি দেয় কেন? ধান খেতে পানি দেয় কেন কি বলো তুমি? ধান খেতে ওরা একটু পানি টানি খাবে না? পানি টানি তো খাবে। ওকে, তো প্রথমে আমরা যেই ধরনের আর কি আলটিমেটলি প্রযুক্তি নিয়ে কথা বলবো সেটা হলো ব্লুটুথ। ব্লুটুথের নাম শুনে নাই এমন মানুষজন আসলে বাংলাদেশে নাই, ব্লুটুথ শুনে নাই এরকম আসলে বাংলাদেশে নাই। ঠিক আছে, সবাই ব্লুটুথের নাম শুনছে। ঢাকা কলেজ কেমন হবে? ভালো কলেজ। ঠিক আছে, তো ব্লুটুথের নাম শুনে নাই এরকম আসলে নাই। অ্যাকচুয়েটর নামক মোটরটা কি কাজ করে? আমি তোমাকে একটা জিনিস বলি, অ্যাকচুয়েটরের কাজ কি? ধরো আমি যে হাতটা
এই যে উপর নিচ করতেছি উপর নিচ করতেছি উপর নিচ করতেছি, আমার এই যে জায়গা, এই যে অংশ, এই যে অংশ, এই জিনিসটা যখন উপর নিচ করতেছি, এইখানে একটা মনে করো যে কিছু একটা আছে। যারা বায়োলজি টিচার তারা আরো ভালো বলতে পারবে, পেশি বলতে পারো, অনেকটা পেশি। এই যে উঠানামা করতেছি, পেশি। রোবটের ক্ষেত্রে তার পেশি নাই, তখন এই মোটর দিয়ে উঠানামা করে, এটাকে আমরা অ্যাকচুয়েটর বলি। ঠিক আছে। বিএম রিফাত ভাইয়া, অ্যাসিনক্রোনাস টপিকটা আবার বুঝালে ভালো হতো। ওকে, অ্যাসিনক্রোনাস বিষয়টা আলটিমেটলি যেটা হয় কি, যে তোমার মনে করো যে ক্যারেক্টার বাই ক্যারেক্টার না, যে প্যাকেট আকারে যায়, একটা বড় বক্স বক্স আকারে যায়, এবং এই বক্স গুলা কন্টিনিউয়াস যেতে থাকে। যেহেতু কন্টিনিউয়াস যেতে থাকে, তো তোমার অবশ্যই একটা ফ্লো মেনটেন করতে হবে। ফ্লো মানে কি, সবসময় যাতে যাইতে পারে, এই কারণে একটা মেমোরি ডিভাইসে সংরক্ষণ করে রাখে, যখনই একটু ঘাটতি পড়ে তখনই আবার পাঠাই দেয়, তাহলে দেখা যাচ্ছে কন্টিনিউয়াস আকারে যাচ্ছে। আচ্ছা, প্রথমে ব্লুটুথের কথা আসি। ঠিক আছে, ব্লুটুথ জিনিসটা কি? তো ব্লুটুথ হলো স্বল্প দূরত্বের, ঠিক আছে, এটা হলো স্বল্প দূরত্বে যাওয়া আসা করে। কত বলতে, 3 থেকে 10 মিটার, তার মানে সর্বোচ্চ 10 মিটার পর্যন্ত এদের ব্যাপ্তি বলতে পারো তুমি, সর্বোচ্চ 10 মিটার। এই 10 মিটার রেঞ্জের মধ্যে যদি তুমি থাকো আলটিমেটলি, তাহলে দেখা যাবে যে তুমি আসলে ব্লুটুথ এরিয়ার মধ্যে আছো। এই যে ধরো তুমি এই জায়গাটায় আছো, আর এই জায়গা থেকে ধরো এরকম, ঠিক আছে, এরকম ঘটনা ঘটছে। তো এই হলো সে 10 মিটার, আর পুরোটা হলো কভারেজ এরিয়া, ঠিক আছে, এবং পুরোটা হলো কি কভারেজ এরিয়া। এইটুক হলো কভারেজ এরিয়া, ঠিক আছে, কভারেজ এরিয়া মানে এইটুক কভার করে, কভারেজ এরিয়া। তো এই এরিয়ার মধ্যে যদি তুমি থাকো, তাহলে তোমার মোটামুটি ডেটা তুমি ট্রান্সফার করতে পারবা কভারেজ এরিয়ার মধ্যে। তুমি একটা সার্কেল আঁকো, এর বেশি হবে না, তুমি ব্লুটুথ দিয়ে করতে পারবা না। তুমি একটা জিনিস চেষ্টা করে দেখো, 10 মিটার দূরে যাবা, তার থেকে আরেকটু দূরে যাও, দেখবা যে ব্লুটুথের মাধ্যমে তুমি ডেটা আদান প্রদান করতে পারবা না, না এর বেশি হয় না। ভাইয়া আমার মেসেজ কি আপনি ভাইয়া দেখেন? অবশ্যই দেখি। আতিয়া জাহান, বিনা খরচে, ঠিক আছে, এটা বিনা খরচে করা যেত। খুব সুন্দর একটা কথা যে বিনা খরচে, স্বল্প খরচে, বিনা খরচে, ঠিক আছে, বিনা খরচে স্বল্প দূরত্বে থাকা আধুনিক প্রায় সকল ডিভাইস নিজেদের মধ্যে ব্যক্তিগতভাবে ডেটা আদান প্রদান করতে পারে ব্লুটুথের মাধ্যমে। ব্লুটুথের নাম শুনে নাই এমন কিছু কেউ নাই, ঠিক আছে, বুঝতে পারছি। এই যে ব্লুটুথ অনেকগুলো ডিভাইস আছে, ল্যাপটপের মাধ্যমে এখন ব্লুটুথ গুলা কানেক্টেড থাকে, ডেস্কটপেও আছে, এখন স্পিকার গুলাও ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করা যায়, ব্লুটুথ হেডসেট মানে কথা বলার জন্য, আইফোন, ফোন, প্যাড, ব্লুটুথ প্রিন্টার, ব্লুটুথ প্রজেক্টর। তোমরা এগুলার মধ্যে কতগুলা ডিভাইস ব্লুটুথ দিয়ে ইউজ করছো সেটা আমাকে জানাও তো, আমি শুনি একটু তোমাদের থেকে, তোমরা কোন কোন ব্লুটুথ ডিভাইস অলরেডি ইউজ করছো? না, আমার দাদু দাদি তো চিনে না ব্লুটুথ। সবগুলা ইউজ করছো, কয়েকজন লিখছে 4টা ইউজ করছো, সবগুলাই ম্যাক্সিমামই জিজ্ঞেস করছে স্মার্ট ওয়াচ ইউজ করছো, কেউ কেউ এখনো ইউজ করো নাই, ঠিক আছে। ইয়ারবাডস ব্লুটুথের বাংলা অর্থ কি ভাইয়া? ব্লুটুথের আবার কি বাংলা অর্থ? ফোনের মাধ্যমে অনেক ইউজ করছো, অনেকে 3টা ইউজ করছো, ঘড়ি থেকে ইউজ করছো, কেউ হয়তো বা ফোনে ইউজ করছো। হ্যাঁ, ব্লুটুথের বাংলা ব্লুটুথে বক্স ও ব্লুটুথ, হ্যাঁ, আমি ইউজ করি না এখনো। তুমি এখনো ইউজ করো না আলিফা ইসলাম? এটা তো আমার বিশ্বাস হচ্ছে না। তুমি ইউজ করছো, কোনো না কোনো ভাবে ইউজ করছো, তুমি হয়তো জানো না কিন্তু ইউজ করছো তুমি। নিশাত তাবাসসুম ইয়ারবাডস ইউজ করছো, ওকে। সিয়াম ইসলাম, বুঝছি, আর মেসেজ করো না সিয়াম। ভাইয়া আমাদের ডাউট সলভিং ক্লাস নেওয়া হবে না? হবে। ব্লুটুথ ইউজ করছো, ওকে। হুম,
বাথরুম থেকে গান শোনো? মির ও হলো ব্লুটুথের মাধ্যমে নাকি বাথরুমে যায় গান শোনে। এই কারণে ওর কারণে বাকিরা আসলে ওয়াশরুমে যেতে পারে না। ঠিক আছে? মির এটা মোটেও ভালো কাজ না। তুমি বাথরুমে যাই আসলে গান শোনো আর বাকিরা মানে ওয়াশরুমে যাইতে পারে না, লাইনে দাঁড়ায় থাকে। এটা মোটেও ভালো কাজ না। ওকে, তাহলে আমরা একটা ছোট ব্রেক নিয়ে ফেলি। ঠিক আছে, শর্ট একটা ব্রেক নেই। তোমরা একটু মুখে পানি দিয়েছো। আজকে পড়া খুবই ইজি পড়া, আমাদের দেখতে দেখতে হয়ে যাবে, কোনো সমস্যা নেই, চিন্তা করো না। কয়টা বাজে? 40 বাজে। আমরা 3:52-তে আবার শুরু করব। আবার একজন লিখছে ব্লুটুথের বাংলা হলো নীল দাঁত। কি একটা অবস্থা।
হ্যালো, আওয়াজ শোনা যাচ্ছে ঠিকঠাক মতো? ভাইয়া অনেক কোশ্চেন করি কিন্তু রিপ্লাই পাই না। ভাইয়া এত মেসেজ আসে খেয়াল হয় না, বুঝতে পারছো? মানে হঠাৎ করে দেখি যে চলে যাচ্ছে, বুঝছো? আসে আর চলে যায়। তো এটাতে মোটেও আমার দোষ নাই। ওকে। সেলিব্রেশন কবে হবে ভাইয়া? পরের মাস থেকেই তো হওয়ার কথা। ওকে। তো এখন ব্লুটুথের অনেকগুলো ব্যবহার আছে ভাইয়া। এগুলোর অনেকগুলাই তোমরা আসলে জানো, যারা আসলে ব্লুটুথ নিয়ে কাজ করছো। তো ফোনের সাথে হ্যান্ডস ফ্রি হেডসেটের সংযোগ, মানে আমরা আসলে যেই মাইক্রোফোন গুলা পরি হেডসেট গান শোনার জন্য, সেগুলা ইউজ করার জন্য আমরা ব্লুটুথ ব্যবহার করছি। এটা অলরেডি আমরা জানি, সবাই মোটামুটি এই জিনিসটা ইউজ করছে, এমন মানুষ খুবই কম আছে যারা এখনো এটা ইউজ করে নাই। ফোন থেকে কম্পিউটার ফাইল স্থানান্তর, এটাও কিন্তু আমরা করি অনেক সময় ব্লুটুথের মাধ্যমে। আগে কিন্তু মোবাইল থেকে মোবাইলেও এই ব্লুটুথের মাধ্যমেই ফাইল স্থানান্তর হইতো, ঠিক আছে? ব্লুটুথের মাধ্যমেই করতো। তারপরে কি আছে, কম্পিউটারের সাথে অন্যান্য ডিভাইসের সংযোগ ঘটানো এবং তথ্য আদান প্রদান করা, ঠিক আছে? এই ক্ষেত্রেও দেখা যেত যে ব্লুটুথের ব্যবহার তারা করতেছে, বুঝতে পারছি। পিসির ইনপুট ও আউটপুট ডিভাইসগুলোর সাথে তারবিহীন যোগাযোগে, ঠিক আছে? মানে পিসির যে ইনপুট আউটপুট ডিভাইস এগুলোর মধ্যেও দেখা যাইতেছে তারবিহীন যোগাযোগ। যেমন তুমি হয়তো প্রিন্টার দিয়ে কিছু প্রিন্ট করতে চাইতেছো, তাহলে ইনপুট আর আউটপুট ডিভাইস, তো সেক্ষেত্রেও দেখা যাইতেছে যে আলটিমেটলি তোমার ব্লুটুথের মাধ্যমে তুমি সিগন্যাল পাঠাইছো যে এখন প্রিন্ট করো, ঠিক আছে? এখন প্রিন্ট করো, এই জিনিসটা আসলে অনেক ক্ষেত্রে হয়। ওকে। তারপরে কি আছে, জিপিএস রিসিভার, ঠিক আছে? রিসিভারের ক্ষেত্রে, চিকিৎসার যন্ত্রপাতির ক্ষেত্রে, বারকোড স্ক্যানার, ট্রাফিক কন্ট্রোল, এই সকল ক্ষেত্রেই আলটিমেটলি ব্লুটুথ ডিভাইসটা তুমি ব্যবহার করতে পারো। মানে স্বল্প দূরত্বে ডেটা পাঠানোর জন্য তুমি ব্লুটুথ ইউজ করতে পারো। তাহলে দুইটা ডিভাইসই ব্লুটুথ মডিউল রাখবা, তাহলে আলটিমেটলি দেখা যেতেছে এদের মধ্যে তথ্য আদান প্রদান সম্ভব। ডেডিকেটেড টেলি হেলথ ডিভাইস গুলোতে, হেলথ সেন্সর গুলোতেও শর্ট রেঞ্জে ডেটা পাঠানোর জন্য ব্যবহৃত হয়, ঠিক আছে? অনেক ছোট ছোট ক্ষেত্রে ইউজ করতে হয়। জিপিএস রিসিভার কি? জিপিএস রিসিভার হলো গ্লোবাল পজিশনিং সিস্টেম। আমরা যে জিপিএস সিস্টেমের মাধ্যমে মনে করো যে আশেপাশের কোথায় কি আছে সেটা বুঝতে পারি, সেক্ষেত্রেও জিপিএস ব্যবহার করা হয়। প্রায়ই ইনফ্রারেড ব্যবহৃত হয় এমন স্থানে নিয়ন্ত্রণের ক্ষেত্রে। তো ইনফ্রারেড আসলে ব্যবহার করে আলটিমেটলি এই ধরনের ডেটা কমিউনিকেশন তৈরি করা যায়। তো ব্লুটুথের ব্যবহার কিন্তু অনেক ক্ষেত্রেই হয়, ঠিক আছে? ভাইয়া সাউন্ড কম, এখন কি ঠিকঠাক মতো সাউন্ড শুনতে পাচ্ছ? হ্যালো হ্যালো হ্যালো, সাউন্ড শোনা যায়? তাদের মধ্যে একজন আমি, ব্লুটুথ না ব্যবহার করা পাবলিক। ওয়াহিদা বিনতে। আরে করছো তুমি, হয়তো তুমি জানো না। বারকোড স্ক্যানার কি? বারকোড স্ক্যানার হলো যে আমরা তোমাদের যে লিংক দিছি, সেখানেও কিন্তু মনে করো যে আমরা যখন একদম ফার্স্টে লিংক দিছিলাম, এটাকে বলা হয় বারকোড। যেমন কিউআর কোড আছে না, যেমন এখানে আমরা কিউআর কোড দিছি, এরকমই বারকোড আছে, ওই একই রকম। তো বারকোড যারা স্ক্যান করতে পারে সেটাকে মানে বারকোড স্ক্যানার বলে। এই, ঠিক আছে? ভাই আপনি রোবন বানিয়েছেন একটা? হ্যাঁ বানাইছিলাম তো। কিছু বৈশিষ্ট্য আছে ব্লুটুথের, বৈশিষ্ট্য ইম্পর্টেন্ট ব্লুটুথের বৈশিষ্ট্য ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট, মনোযোগ দিন। এটি একটি পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক প্যান, ঠিক আছে? তার মানে প্যানে কাজ করে, পার্সোনাল এরিয়া নেটওয়ার্কে। আর প্যানে আমরা জানি খুব স্বল্প দূরত্বের মধ্যে সবকিছু করতে পারে, এক রুম থেকে দুই রুম এই পর্যন্তই আসলে হয়। আয় হায়, কারেন্ট চলে গেছে, ভূত চলে আসছে, ঠিক আছে? চারিদিকে ভৌতিক একটা ব্যবস্থা। হঠাৎ করে ভৌতিক একটা পরিবেশ হয়ে গেছিল। অথই আবার লিখতেছে ওয়াও, ওয়াও, মানে অথই সেই খুশি হয়ে গেছে।
মানে অথই সেই খুশি হয়ে গেছে, মানে অথই মানে সবাই এক একটা মনে করো মেসেজ দিচ্ছে যে ভাইয়া কই গেলেন, ভাইয়া ভূত চলে আসে, অথই ডিরেক্ট মেসেজ, ওয়াও কি সিনারি, ঠিক আছে, কি সিনারি, মানে অথই খুশি হয়ে গেছে, ও মাই গড কি হচ্ছে, এখনই আন্ডারটেকার চলে আসবে। মানে ওয়াও, ও যেমনে মেসেজ দিছে ফার্স্টে অতই খুশি হয়ে গেছে। ডেডিকেটেড টেলি হেলথ কি, মানে টেলি হেলথ বলতে হলো যে ধরো যে তুমি টেলিফোনের মাধ্যমে মনে করো মেডিকেল সেবা পাচ্ছ, এটাকে টেলি হেলথ বলে। ওকে, তাহলে এখন দেখো আমরা বুঝতে পারতেছি ব্লুটুথে আসলে পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের মধ্যে কাজ করে, কারণ স্বল্প দূরত্বের মধ্যে এত গিগাহার্টজে কাজ করে, এটা খুবই ইম্পর্টেন্ট। এত গিগাহার্টজ ফ্রিকোয়েন্সিতে নোট করা, এগুলি নোট করার জন্য এই পৃষ্ঠায় যা যা আছে নোট করতে থাকো। 2.45 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সিতে সিগন্যাল আদান প্রদান করে, এর ব্যান্ডউইথ কত, 1 এমবিপিএস। 1 এমবিপিএস মানে 1 মেগাবিট পার সেকেন্ডে সে ডেটা আদান প্রদান করতে পারে। ভাই শেয়ারিটি কি ব্লুটুথ? হ্যাঁ ব্লুটুথ। ওকে, আচ্ছা সিয়াম ইসলাম বলছে ভাইয়া আমার কোনো দোষ ছিল না, আমার ফোন দিয়ে অন্য কেউ মেসেজ দিয়ে দিছে, খাইছে। দেখো তোমার ফোন দিয়ে আরো কি কি ঘটনা ঘটাইছে, কোথায় কোথায় মেসেজ করছে দেখো। আচ্ছা এটা আসলে আমরা আরো যেটা জানছি যে 3 থেকে 10 মিটার রেঞ্জে সে আসলে ডেটা আদান প্রদান করতে পারে। ব্লুটুথ হলো মাস্টার স্লেভ কাঠামো সহ একটি প্যাকেট ভিত্তিক প্রোটোকল। প্রোটোকল মানে কি নিয়ম, ঠিক আছে, প্রোটোকল মানে হলো নিয়ম, ধরবা নিয়ম নীতি, কিভাবে ডেটা আদান প্রদান হবে সেটাকে প্রোটোকল বলে, নিয়ম নীতি। এখন মাস্টার স্লেভ মানে কি, একটা হলো মাস্টার আর একটা হলো চাকর। এখন মাস্টার কোনটা চাকর কোনটা, যে ডেটা দিতেছে সে হলো মাস্টার, যে ডেটা নিতেছে সে হলো চাকর, এটাকে বলা হয় মাস্টার স্লেভ কাঠামো। ঠিক আছে, তার মানে আমি যদি ডেটা পাঠাই তাহলে আমি আমার ডিভাইস, আমার যে মোবাইল ডিভাইস সেটা হইলো মাস্টার, আর যে ডেটা নিতেছে সেটাকে বলা হয় স্লেভ। আবার সে যদি আবার ডেটা পাঠায় তাহলে সে হয়ে যাবে মাস্টার, আমরা হয়ে যাব স্লেভ। ঠিক আছে, খুবই সুন্দর, এইখানে প্রত্যেকটা তথ্য ইম্পর্টেন্ট নৈবিত্তিকের জন্য, প্লাস এটা আসলে পরীক্ষাও লিখতে পারবা। ওকে, একটি পিকোনেটে মোট 255টি স্লেভ থাকে। মনে রাখবা পিকোনেটের আরেক নাম হইল, ব্লুটুথের আরেক নাম হইল পিকোনেট। মনে রাখবা ব্লুটুথের আরেক নাম হইল পিকোনেট, ঠিক আছে, পিকোনেট বলা হয়, ব্লুটুথ কি পিকোনেট বলা হয়। ঠিক আছে, এখন পিকোনেট যেহেতু বলা হয়, তো একটি পিকোনেটে টোটাল 255টি স্লেভ নোড থাকে। তার মানে টোটাল তুমি 255 জনকে দেওয়ার কথা ছিল, বাট প্র্যাকটিক্যালি মাত্র 8টার সাথেই যোগাযোগ রক্ষা করা যায়, মানে 8টা স্লেভের সাথেই তুমি যোগাযোগ রক্ষা করতে পারবা। তার মানে তোমার 255টা হাত আছে যাদেরকে তুমি হেল্প করতে পারবা, কিন্তু আলটিমেটলি প্র্যাকটিক্যালি দেখা যায় যে 8 জনের সাথেই তুমি যোগাযোগ রক্ষা করতে পারবা, আর বাকি সবগুলা নিষ্ক্রিয় থাকে, ওগুলি কোনো কাজের না। কতগুলো পিকোনেট মিলে, পিকোনেট মানে কি ব্লুটুথ আমি বলছি, তার মানে ব্লুটুথ ধরে নাও, কতগুলো ব্লুটুথ মিলেই একটা স্ক্যাটার নেট গঠন করে। ঠিক আছে, এটাও কিন্তু নৈবিত্তিকের জন্য ইম্পর্টেন্ট। এই স্লাইডটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, বুঝতে পারছি, অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। 4 নম্বর পয়েন্টটা আরেকবার বুঝাই দেন। 4 নম্বর পয়েন্টটা হলো ভাইয়া যে ধরো তুমি ডেটা দিচ্ছ, এই যে হলো ধরো তুমি, ঠিক আছে, তুমি তোমার 4 জন বন্ধুকে ডেটা দিচ্ছ, ঠিক আছে, ধরো 4 জন বন্ধুকে ডেটা দিচ্ছ ব্লুটুথের মাধ্যমে, ধরো এখানে একজন আছে, এখানে একজন আছে, এখানে একজন আছে, এখানে একজন আছে, তাহলে এরা হইলো ভাইয়া সবাই হলো স্লেভ। ঠিক আছে, মানে তাদের যে ডিভাইস গুলো আছে সেগুলোকে আমরা স্লেভ বলবো, আর তুমি যেহেতু ডেটা পাঠাইতেছো আপাতত তুমি হলো মাস্টার, এটাই হলো মাস্টার স্লেভ সম্পর্ক। ঠিক আছে,
মাস্টার স্লেভ সম্পর্ক বা স্ক্যাটার নেট কি? এরকম অনেকগুলা ব্লুটুথ যদি মিলে একটা বড় নেটওয়ার্ক তৈরি করে সেটাকে আমরা স্ক্যাটার নেট বলি। একটা নাম দিছে। অনেকগুলো ব্লুটুথ নেটওয়ার্ক মিলে আমরা যদি একটা বড় নেটওয়ার্ক তৈরি করি এটাকে স্ক্যাটার নেট বলে। বুঝতে পারছি? এখানে দেখো অনেকে বলতে পারে একটি পিকোনেট মানে ব্লুটুথ মনে করবা। ঠিক আছে? পিকোনেট মানে ব্লুটুথ। পিকোনেটের মোট 255টি স্লেভ নোড থাকে। স্লেভ নোড কি? এইখানে কয়টা নোড দেখাইছি বলো তো ভাইয়া? কয়টা স্লেভ নোড দেখাইছি? এইখানে কয়টা স্লেভ নোড দেখাইছি এটা আমারে বলো, তাহলে তুমি বুঝতে পারবা বাকিটা। বলো এখানে কয়টা স্লেভ নোড দেখাইছি? এই তো বুঝতে পারছো, 4টা স্লেভ নোড দেখাইছি। ঠিক আছে, টোটাল 4টা। একটা, দুইটা, তিনটা, চারটা স্লেভ নোড। তো ওরা বলছে যে কোনো মাস্টারের কাছে 255টা এরকম নোড থাকে, কিন্তু মাত্র 8টা স্লেভের সাথে একসাথে যোগাযোগ রক্ষা করতে পারে। 8টা স্লেভের সাথে একসাথে যোগাযোগ রক্ষা করতে পারে, মানে 8টা একসাথে ডেটা পাঠানো যায়, আর বাকি সবগুলা ইনঅ্যাক্টিভ থাকে। ঠিক আছে, ওগুলি আসলে বন্ধ থাকে। আবার যখন 8টার মধ্যে কোনো একটা নিষ্ক্রিয় হয় তখন অন্য আরেকটায় ডেটা পাঠানো যায়। তো এই কথা বলছে টোটাল 255টার সাথে তুমি করতে পারবা না, একসাথে ডেটা পাঠাইতে পারবা না। তুমি ডেটা পাঠাইতে পারবা মাত্র 8টার সাথে, আর বাকিগুলো তখন ইনঅ্যাক্টিভ থাকবে। ঠিক আছে, ওকে, সবাই বুঝছো? গুড। আচ্ছা, এরপরে আসি ওয়াইফাই জিনিসটা কি। ইন্টারনেট অ্যাক্সেসের জন্য ওয়াইফাই নেটওয়ার্কভুক্ত এলাকাকে হটস্পট বলা হয়। এই হটস্পটের নাম কে কে শুনছো একটা আমাকে বলো তো। তার মানে আসলে আলটিমেটলি তোমাকে বলতেছে ওয়াইফাই দাও। তা এইটা আসলে কি, তুমি ওয়াইফাই রেঞ্জের মধ্যে আছো, মানে এই তো ও যে রেঞ্জের মধ্যে আছে সেটাকে একটা হটস্পট এরিয়া বলতে পারি আমি। ধরো ওয়াইফাই একটা রেঞ্জ আছে, এত দূরত্ব পর্যন্ত মনে করো ডেটা আদান প্রদান করা যাবে, তো ওই রেঞ্জের মধ্যে তুমি থাকো সেটাকে হটস্পট বলে। কিন্তু আমরা কথাগুলোকে এমন ভাবে বলে ফেলি যে হটস্পট দে। আরে ভাই, হটস্পট তো একটা এরিয়া, ঠিক আছে, এই এরিয়ার মধ্যে হটস্পট অন কর। হটস্পট অন করলে যেটা হয় যে ও যেই জায়গায় আছে সেই জায়গা থেকে ধরো একটা নির্দিষ্ট দূরত্বে সার্কেল তৈরি হয়। সার্কেলের মধ্যে যদি থাকো তাহলে তুমি ওই রেঞ্জটা ধরতে পারো। বুঝতে পারছো? এটাই হটস্পট। হটস্পট হলো এক ধরনের ওয়্যারলেস নেটওয়ার্ক। এর ডেটা কমিউনিকেশন গতি খুবই কম, সিকিউরিটি ব্যবস্থা খুবই দুর্বল। ঠিক আছে, গতি খুবই কম, সিকিউরিটি ব্যবস্থা খুবই দুর্বল, খুবই দুর্বল। আমরা অনেকে যেটা করি যে ফ্রি ওয়াইফাই যেখানে যেখানে দেখি, ধরো রেস্টুরেন্টে, তারপরে মনে করো বিভিন্ন জায়গায় ফ্রি ওয়াইফাই আছে। ফ্রি ওয়াইফাই একটা মজার বিষয় কি জানো? ফ্রি ওয়াইফাই যদি তুমি একসাথে ইউজ করো, ধরো আমরা একটা রেস্টুরেন্টে গিয়েছি, সেই রেস্টুরেন্টে গিয়ে তুমি মনে করো যে ফ্রি ওয়াইফাই করতেছো, সেই 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 ফ্রি ওয়াইফাই, মনে করো অসাধারণ ফ্রি ওয়াইফাই। এই ফ্রি ওয়াইফাই নিয়ে আমি একটা কথা বলি। ঠিক আছে, খুব মজার একটা ঘটনা, ঘটনা না, ধরো কাল্পনিক। ঠিক আছে, কাল্পনিক, কাল্পনিক। ঠিক আছে, ধরো মনে করো আমরা একটা রেস্টুরেন্টে গেছি, এই যে হলো আমাদের একটা রেস্টুরেন্ট। ঠিক আছে, রেস্টু সামথিং সামথিং রেস্টুরেন্ট, ধরো রেস্টুরেন্ট, এখানে আরো নাম আছে। এখানে কয়েকজন বসে আছে, এখানে কয়েকজন বসে আছে, এখানে কয়েকজন বসে আছে, ধরো চারজন চারজন বসে আছে। ধরো এরা হলো সবাই ভালো মানুষ। ঠিক আছে, এরা সবাই ভালো মানুষ। ঠিক আছে, এরাও ভালো মানুষ, কিন্তু এইখানে একজন বসে আছে, এই লোকটা আর ভালো মানুষ না। ঠিক আছে, এই লোকটা হলো ভালো মানুষ না, এই লোকটা আসলে একটা দুষ্টুর প্রকৃতির মানুষ। এখন সবাই ওয়াইফাই ইউজ করতেছে, ফ্রি ওয়াইফাই। এখন আমরা আসলে মানে ফ্রি জিনিসপত্র ব্যবহার করতে পছন্দ করি। ঠিক আছে, আগের স্লাইডটা দেন প্লিজ, দিব ওটা শেষ করি না এখনো। তো সবাই ফ্রি ওয়াইফাই ইউজ করি, সবাই মনে করো সেম নেটওয়ার্কের মধ্যে আছে, সবাই সেম নেটওয়ার্কের মধ্যে আছে।
সবাই সেম নেটওয়ার্কের মধ্যে আছে। এখন আমারে তুমি বলো, এইখানে ধরো একজন ব্যক্তি আছে, ধরো তার নাম কুদ্দুস, ঠিক আছে, ধরো সে হলো কুদ্দুস। কুদ্দুস খুবই ভালো একজন ছেলে। সে তার ফোনে, ধরো যে ফোন আছে তার কাছে, এখন সে ফোনের মাধ্যমে মনে করো ফ্রি ওয়াইফাই যেহেতু ইউজ করতেছে, আর ধরো এখানে সেই মনে করো ওয়াইফাই আছে, ঠিক আছে, ধরো এখানে সেই ওয়াইফাইটা আছে, ওয়াইফাই ডিভাইস আছে। এখন দেখো তো আমার একটা জিনিস বলো তো, ফ্রি ওয়াইফাই যখন আমি ইউজ করি আলটিমেটলি, তখন এই ফ্রি ওয়াইফাই তো মনে করো সে নেটওয়ার্ক থেকে ডেটা আলটিমেটলি ওয়্যারলেস এর মাধ্যমে ওয়াইফাই ডিভাইসে যাবে, ঠিক আছে, ওয়াইফাই ডিভাইসে যায়, তারপরে নেট মনে করো ইন্টারনেটে যাচ্ছে, খুবই ভালো জিনিস। এখন আমার একটা জিনিস বলো তো ভাইয়া, যেহেতু ফ্রি ওয়াইফাই, তুমি যে নেটওয়ার্কের মধ্যে দিয়ে ডেটা পাঠাইতেছো, এই ডেটাগুলা বাকিরাও পাঠাইতেছে এই ডিভাইসে, সবাই এই ডিভাইসে পাঠাইতেছে, সবাই এই ডিভাইসে পাঠাইতেছে, সবাই এই ডিভাইসে পাঠাইতেছে, সবাই এই ডিভাইসে পাঠাইতেছে, সবাই, ঠিক আছে, সবাই ইউজ করতেছে, যেহেতু ফ্রি ওয়াইফাই, আমরা খুব মজা করে ফ্রি ওয়াইফাই দেখতেছি। এখন এই যে যে দুষ্ট লোকটা ছিল, এ ধরো হ্যাকার, ঠিক আছে, এ ধরো হ্যাকার। এই হ্যাকার কি করছে, যেহেতু ফ্রি ওয়াইফাই, সে আসলে আলটিমেটলি যখন ডেটা পাঠাবে, সেও এটার মধ্যে দিয়ে ডেটা পাঠাইতেছে, সেও এইটার মধ্যে দিয়ে ডেটা পাঠাইতেছে। তো তার জন্য তোমার ডিভাইস, তোমার ডেটা, এগুলা হ্যাক করা, বিশ্বাস করো ভাইয়া, 10 থেকে 15 মিনিটও লাগবে না, 10 থেকে 15 মিনিটও লাগবে না, তোমার ডিভাইসের ম্যাক্সিমাম জিনিসই হ্যাক করে ফেলবে। তুমি যা যা এখানে ইনফরমেশন পাঠাবা ম্যাক্সিমাম জিনিসই সে দেখে ফেলতে পারবে। প্লাস তোমার অনেক পাসওয়ার্ড, তুমি যদি ওই টাইমে কোনো জায়গায় লগ ইন করো, পাসওয়ার্ড যদি দাও, আলটিমেটলি সেটা আসলে দেখা যাচ্ছে যে হ্যাক করে ফেলতে পারে। তো এইটা একটা ঘটনা হঠাৎ করে মনে পড়লো। তো এই জিনিসটা মনে রাখবা যে ফ্রি ওয়াইফাই সাধারণত ইউজ করা উচিত না, ফ্রি ওয়াইফাই ইউজ করা উচিত না। তুমি যদি এই জিনিসটা করতে যাও, তাহলে এরকম তোমাকে যদি থাকে এরকম, সে তখন তোমাকে এটা করতে পারে, বুঝতে পারছি। তো এইরকম ঘটনা ঘটে যেতে পারে। এখন একটা প্রশ্ন বলতে পারি যে ভাইয়া, এই অবস্থায় যেহেতু আমরা আসলে এই জিনিসটা করি না, তো এই ক্ষেত্রে আসলে বাঁচার উপায় কি? বাঁচার একটা উপায় বলে দেই, সেটা হলো যে তুমি যদি কখনো ফ্রি ওয়াইফাই ইউজ করাই লাগে, তোমার যদি ফ্রি ওয়াইফাই ইউজ করাই লাগে, করো, বাট একটা জিনিস করতে পারো, তুমি একটু ভিপিএনটা অন করে রাখো, ঠিক আছে, তুমি একটু ভিপিএনটা অন করে রাখো, কিছু কাজে দিবে তোমার, ঠিক আছে, তুমি একটু ভিপিএনটা তখন ইউজ করে রাখতে পারো, ঠিক আছে, ভিপিএনটা ইউজ করো, তাহলে একটু কাজে দিতে পারে। যদিও বিষয়টা আরো মানে এখানে আরো জটিল অনেক কিছু আছে, তো ওই জিনিসে আমরা আপাতত যাচ্ছি না। বাট এরকম ফ্রি যে আসলে ওয়াইফাই ইউজ করাটা কখনোই ঠিক না। ফ্রি ওয়াইফাই ইউজ করলে তোমার জিনিসটা পাসওয়ার্ড হ্যাক করা বা তোমার যে মেসেজগুলো আছে সেটা আসলে দেখা খুব সহজ, খুবই সহজ, ঠিক আছে। তো এই জিনিসটা আসলে ভিপিএন অন করে তারপর একটু চালাইতে পারো, এটা ভালো একটা পদ্ধতি, ঠিক আছে। তো ভালো ভিপিএন ইউজ করা উচিত। আমরা আবার ফ্রি ভিপিএন আবার চলে যাই, ফ্রি ভিপিএন আবার একটু সমস্যা আছে। তো কিছু কিছু আছে ভিপিএন ভালো, তো তোমার যদি ভিপিএন ওরকম ইউজ করতে পারো, তাহলে আসলে এখানে একটু তখন তার জন্য একটু এনক্রিপ্ট করা একটু টাফ হয়ে যায়, ঠিক আছে। তো এটা করো। হঠাৎ করে এই জিনিসটা মনে পড়লো যে ফ্রি ওয়াইফাই যে দুর্বল যে বিষয়টা, যদি আমার এটা টপিকের বিষয় না, বাট এই জিনিসের ঘটনা ঘটতে পারে, বুঝতে পেরেছে? ওকে, তো আমরা মোটামুটি একটা হঠাৎ করে কোন জায়গা থেকে কোথায় চলে গেলাম। ওকে, তারপরে দেখো এখানে আসি, সিকিউরিটি ব্যবস্থা খুবই দুর্বল। এখন অনেকে বলে যে ওয়াইফাই আসলে নামটা কি বা মানে ফুল ফর্ম কি? এটা আসলে অনেকে যেটা বলে ওয়্যারলেস ফিডিলিটি নামে আসলে একে ডাকা হয়, বাট এটার আসলে মানে অফিসিয়াল কোনো নাম নাই, মানে ডাকি আমরা কয়েকজনে এরকম একটা অনেক ইসা। তো ওয়াইফাই অ্যালায়েন্স হলো এটাকে আসলে নাম দিছে যে আচ্ছা যাক ওয়্যারলেস ফিডিলিটি নামই ডাকো, বাট আলটিমেটলি ওইটা অফিসিয়াল কোনো নাম না,
ঠিক আছে, তারপরে ওয়্যারলেস ফিডিলিটি আমরা বলি। ঠিক আছে, বুঝতে পারছি। তো এইটা আসলে আমাদের ওয়াইফাই অ্যালায়েন্সের মাধ্যমে করা যায়। প্রযুক্তিটি দেখো, প্রযুক্তিটি বর্তমান সময়ে অত্যন্ত জনপ্রিয় ওয়্যারলেস প্রযুক্তি, সেটা উচ্চ গতিসম্পন্ন ইন্টারনেট ব্যবহার সহ ইন্টারনেট ব্যবহার করতে দেয়। ওয়াইফাই প্রযুক্তি তুমি যদি ব্যবহার করতে পারো তাহলে ইন্টারনেটটাকে অনেকটা বলতে পারো যে ছড়াই দেয়। ঠিক আছে, ছড়াই দিচ্ছে, ছড়াই দেওয়া যায়, এবং এটা আসলে ব্যবহার করার জন্য কারো প্রয়োজন হয় না। তুমি কি কখনো মানে এরকম দেখছো ওয়াইফাই ইউজ করার জন্য কারো থেকে লাইসেন্স নেওয়া লাগছে? অ্যালায়েন্স মানে একটা ধরো সংগঠন, কারো থেকে লাইসেন্স নেওয়া লাগছে তুমি ওয়াইফাই ইউজ করার জন্য, কারো থেকে নেওয়া লাগে না, কারণ ওরা বলছে যে যাও দিয়ে দিলাম, জিলে আপনি জিন্দিগি ফ্রিতে দিয়ে দিছে। ঠিক আছে, ট্রেডিং কি? ট্রেডিং মানে ব্যবসা, ট্রেডিং মানে ব্যবসা, অ্যালায়েন্স মানে সংগঠন। ঠিক আছে, ওকে, তাহলে আমরা ওয়াইফাই মোটামুটি একটা সম্পর্কে একটা আইডিয়া পেয়ে গেছে। এরপরে ওয়াইফাই কিছু বৈশিষ্ট্য আছে। এই যে তোমাদের একটা প্রশ্ন ছিল যে কত মিটার পর্যন্ত যাইতে পারে, এই যে 50 থেকে 300 মিটার পর্যন্ত যাইতে পারে। 50 থেকে 300 মিটার পর্যন্ত বিস্তৃত, অনেক বড় দূরত্ব, উন্নত রাউটার ও নেটের কারণে কভারেজ বিস্তৃত পরিসরেও পাওয়া সম্ভব। ঠিক আছে, বুঝতে পারছে, পরিসরে পাওয়া সম্ভব। এটি সাধারণত এত গিগাহার্জ থেকে 5 গিগাহার্জ ফ্রিকোয়েন্সিতে কাজ করে, এত গিগাহার্জ থেকে 5 গিগাহার্জ ফ্রিকোয়েন্সিতে কাজ করে। আবার ওয়াইফাই ল্যানের সাথে সংযুক্ত হবার জন্য কম্পিউটার একটি ওয়্যারলেস নেটওয়ার্ক ইন্টারফেস কন্ট্রোলার হতে হয়। মানে যদি তোমার কম্পিউটারকে এর সাথে কানেক্টেড হতে হয়, অবশ্যই একটা ওয়্যারলেস নেটওয়ার্ক ইন্টারফেস তৈরি করতে হবে। ওয়্যারলেস নেটওয়ার্ক ইন্টারফেস না থাকলে পরস্পরের সাথে তো কানেক্টেড হতে পারবে না। ঠিক আছে, এটা হলো কথাটা বলছে। এছাড়া যে কোনো ডিজিটাল ডিভাইসই, ল্যান কি? লোকাল এরিয়া নেটওয়ার্ক। ঠিক আছে, ল্যান হলো লোকাল এরিয়া নেটওয়ার্ক। ঠিক আছে, বুঝতে পারছো? তো এইভাবে আর কি করে, সংবলিত হতে হয়। ভিপিএন কি? হোয়াট ইজ ল্যান? ল্যান হলো লোকাল এরিয়া নেটওয়ার্ক। ভাইয়া আমি নতুন আপনাদের শিখর দুনিয়ায়, তোমাকে স্বাগতম। নেটওয়ার্ক ইন্টারফেস কি? নেটওয়ার্ক ইন্টারফেস বলতে বোঝায় মানে তুমি এই নেটওয়ার্কের সাথে কেমনে কানেক্টেড হবা, তো এটার জন্য একটা নতুন একটা কার্ড থাকে। ঠিক আছে, কার্ড হইতে পারে বা ডিভাইস হইতে পারে, সেটাকে আমরা নেটওয়ার্ক ইন্টারফেস কন্ট্রোলার বলি, সরি, বা ওয়্যারলেস নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড বলতে পারো। জিনিসটা কেমন? আরে ভাইয়া ধরো তোমার আমি খাবার দিব, ঠিক আছে, ধরো তোমাকে আমি খাবার দিচ্ছি, এখন ধরো তোমাকে আমি বিরিয়ানি দেবো, এখন তোমার হাতে তো দিয়ে দিতে পারি না, তো তোমার একটা প্লেট নিয়ে আসতে হবে। তো ওই প্লেটটাই ধরো মনে করো একটা ওয়্যারলেস নেটওয়ার্ক ইন্টারফেস, যে তুমি ওই নেটটা যে পাঠাবা তোমার প্লেটে দিব, যে প্লেটটা হলো ধরো এই যে ওয়্যারলেস নেটওয়ার্ক ইন্টারফেস। প্যান কি? পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। ওকে, ওয়াইফাই আরো কিছু বৈশিষ্ট্য আছে। রাউটারের সাথে একটি ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন মডেম ইউজ করতে পারো তুমি, অথবা একটি ওয়াইফাই অ্যাক্সেস পয়েন্টকে যুক্ত করা, এর আওতার মাধ্যমে থাকা ডিভাইসগুলি ইন্টারনেট অ্যাক্সেস সুবিধা পাওয়া যায়। এটা অলরেডি আমরা জানি। ঠিক আছে, এই অলরেডি আমরা যদি মডেম ইউজ করি, অথবা যদি মনে করো অ্যাক্সেস পয়েন্ট, ওয়াইফাই অ্যাক্সেস পয়েন্ট মানে ব্রডব্যান্ড লাইন যদি ইউজ করি, সেক্ষেত্রেও আমরা কিন্তু বাকিদের মাঝে ইন্টারনেট অ্যাক্সেস দিতে পারি। তারপরে বলছে যে ক্লায়েন্ট টু ক্লায়েন্ট সংযোগগুলোর জন্য রাউটার ছাড়াও অ্যাডহক মোডে ওয়াইফাই ডিভাইসগুলোকে সংযুক্ত করা যায়। বুঝতে পারছি? আচ্ছা, ওয়াইফাই এর কিছু অসুবিধা আছে, অসুবিধাগুলো একটু আলোচনা করি। ডেটা স্থানান্তর বেশি দীর্ঘগতি সম্পন্ন, অনেক ধীরে ধীরে যায়। একসাথে অনেক ব্যবহারকারী হলে নেটওয়ার্ক সিগন্যাল জ্যাম হতে পারে, মানে ট্রাফিক সিগন্যাল যেমন হয়, তার মানে একই নেটওয়ার্কে যদি অনেকে থাকে তখন দেখা যায় যে সিগন্যালে জ্যাম হয়ে যায়। নির্দিষ্ট এলাকা ছাড়া কভারেজ পাওয়া কঠিন, মানে ওই যে কভারেজ এরিয়াতে ব্লুটুথের মতোই অনেকটা, বাট এটা আসলে একটু বেশি কভারেজ এরিয়া থাকে। এই নেটওয়ার্কের জন্য কোনো ধরনের লাইসেন্সের দরকার হয় না বিধায় নিরাপত্তা খানিকটা ঝুঁকি থাকে, যেটা ওই যে রেস্টুরেন্টের জিনিসটা বুঝাইছিলাম। তারপরে বলছি বিপুল জনপ্রিয়তা ও ব্যবহার সহজ হওয়ার কারণে একসাথে অনেক ব্যবহারকারী খুব সহজেই এই নেটওয়ার্ক সিগন্যাল জ্যামে পড়তে পারে। মানে যেহেতু জায়গা সীমাবদ্ধ, বাট অনেক অনেক ইউজার আছে,
ইউজার থাকলেই আলটিমেটলি দেখা যাইতেছে তোমার ওইখানে জ্যাম ক্রিয়েট হয়, ঠিক আছে, জ্যাম ক্রিয়েট হয়, নেটওয়ার্ক সিগন্যাল জ্যাম। তো এই সিগন্যাল জ্যামের কথা এখানে বলা হয়েছে। ওয়াইফাই এর অনেকগুলো ব্যবহার আছে, পাবলিক স্পেসে ইউজ করা যায়, তারপরে মনে করো বিনামূল্যে ওয়াইফাই সেবা প্রদান করা যায়, যদিও ভালো না এটা, বিমানবন্দর, হোটেল, রেস্তোরাঁ এগুলাতে ব্যবহার করে, এগুলো আমরা অলরেডি দেখছি। বিশ্বের বহু শহরে সিটি, মানে বিশ্বের এমন এমন শহর আছে যেখানে পুরো শহরটাই আসলে ইন্টারনেটের মধ্যে চলতেছে। তারপরে বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এমন এমন আছে যারা তাদের নির্দিষ্ট এলাকায় বা বিশ্ববিদ্যালয় এলাকায় পুরো এলাকা জুড়েই আলটিমেটলি দেখা যাইতেছে যে তোমার কি হইতেছে, যে নেটের মাধ্যমে, ওয়াইফাই এর মাধ্যমে তুমি ইউজ করতে পারতেছো। বুঝতে পারছি ভাইয়া, আইওটি কি ওয়াইফাই না? আইওটি ভাইয়া ইন্টারনেটের মাধ্যমে কানেক্টেড থাকে, যে কোনো নেটওয়ার্কের মাধ্যমে কানেক্টেড থাকতে পারে। এরপরে আসতেছে ওয়াইম্যাক্স, ঠিক আছে। তো ওয়াইম্যাক্স এর ফুল ফর্ম হইলো ইম্পর্টেন্ট, এটাকে বলতে পারতেছে ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারোপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস, ঠিক আছে। এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ওয়াইম্যাক্স। ঠিক আছে, এটি সাধারণত 2 থেকে 66 গিগাহার্জ ফ্রিকোয়েন্সিতে কাজ করে, 80 এমবিপিএস থেকে 1 জিবিপিএস পর্যন্ত গতিতে তোমার ডেটা ট্রান্সফার রেট প্রদানে সক্ষম, ডেটা ট্রান্সফার রেট প্রদানে সক্ষম, ঠিক আছে। এই হলো ওয়াইম্যাক্স এর কথা, বুঝতে পারছে? এই হলো তোমাদের কথা যে ওয়াইম্যাক্স এর মাধ্যমে যেটা হয়, 80 এমবিপিএস থেকে 1 জিবিপিএস পর্যন্ত গতিতে ডেটা ট্রান্সফার প্রদানে সক্ষম, ঠিক আছে, ডেটা ট্রান্সফার মোডে প্রদানে সক্ষম, এটা একটা বিষয়। তো এই হলো ওয়াইম্যাক্স এর কাহিনী। তো আমরা এখানে অনেক সুন্দরভাবে ওয়াইম্যাক্স করি। ওয়াইম্যাক্স জিনিসটা আসলে কি তুমি বলতে পারো যে মডেম অনেকটা, ঠিক আছে। মডেম জিনিসটা কি, ধরো আগেকার জামানায় যখন মনে করো ইন্টারনেট আস্তে আস্তে আসা শুরু করলো, তখন ধরো যে তুমি ল্যাপটপে বা ডেস্কটপে ধরো তুমি ব্রডব্যান্ড যে লাইনটা আছে সেটা তো ইউজ করতে পারতাই, তাছাড়া এরকম মডেমের মতো একটা ডিভাইস থাকতো, সেটা তুমি যখন লাগাইতা, সেখানে সিম লাগানো হইতো, ধরো বাংলা লিংকের, গ্রামীণ ফোনের, তো এরকম মডেমের মতো যখনই লাগাইতো তখনই নেট কানেক্টেড হইতো ওই মডেমে এবং ডেটা ট্রান্সফার হইতো, এটাকে তখন ওয়াইম্যাক্স বলা হয়েছে। ওয়াইম্যাক্স প্রযুক্তি ব্যবহার করে তখন আর কি ইন্টারনেটের সেবা প্রদান করা হতো। ওয়াইম্যাক্স ও ওয়াইফাই কি সেম? আলাদা আলাদা ভাই। ওকে, তারপর দেখো ওয়াইম্যাক্স এর প্রধান অংশ, দুইটা অংশ, একটা হলো বেস স্টেশন আর একটা হলো অ্যান্টেনা যুক্ত ওয়াইম্যাক্স রিসিভার, যেটা তোমাকে আমি বলছিলাম, যেটা ইনডোর ডিভাইস ও আউটডোর টাওয়ার নিয়ে গঠিত, ঠিক আছে, ইনডোর ডিভাইস আর আউটডোর টাওয়ার নিয়ে গঠিত। প্রতিটি বেস স্টেশনের কভারেজ এরিয়া 10 থেকে 50 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। ধরো তুমি তোমার বাসায় বসে আছো, সেই বাসায় বসে তুমি মনে করো যে ডেটা পাঠাইতেছো, তো ডেটা তোমার মনে করো যে ঘুরতে ঘুরতে তোমার কাছের যেই মনে করো বেস স্টেশন আছে, এই যে ধরো এখানে একটা স্টেশন, এই স্টেশনের কাছে ডেটা পাঠাইলো, সে আবার পরবর্তী স্টেশনের কাছে ডেটা পাঠাইলো, এভাবে করে করে নেটের মাধ্যমে সে কানেক্টেড হইতেছে। আর অ্যান্টেনা যুক্ত রিসিভার মানে কি, ওই যে ধরো যে তোমার কাছে যে মডেমের মতো যে জিনিসটা ছিল, ঠিক আছে, মডেমের মতো যে জিনিসটা ছিল, মিথিলা রহমান স্যার পচা, ওকে, অ্যান্টেনা যুক্ত ওয়াইম্যাক্স রিসিভার, সেই অ্যান্টেনা যুক্ত ওয়াইম্যাক্স রিসিভারে যেটা হয়, যা কম্পিউটারে সংযুক্ত করা হয়, যেটি ওয়্যারলেস নির্ভর হয়, পরিবহনযোগ্য। এই যে পরিবহন মানে কি, যেখানে সেখানে নেওয়া যায়, যেখানে সেখানে নিয়ে যাওয়া যায়, যেখানে সেখানে নিয়ে যাওয়া যায়, ঠিক আছে, এটাই হলো পরিবহনযোগ্য, বুঝাইছে। যেখানে সেখানে নিয়ে যাওয়া যায়, ঠিক আছে। এই হলো দুইটা, মানে জিনিসটা হলো ডেটা, মনে করো যে ডেটা আসলো, তারপর ঠুস 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 করে গেল, আবার মনে করো ডেটা আসলো মডেমের মাধ্যমে তোমার কম্পিউটারে গেল। এইটা হলো নেট ব্যবহার করার জন্য সব থেকে বেশি ইউজ হইতো। আমি তোমাদের একটা ডিভাইস দেখাই, ঠিক আছে, ওয়াইম্যাক্স ডিভাইস দেখাই।
এটা আসলে কিবোর্ড কানেক্টেড না? কই এটা তো হইতেছে। কিবোর্ডে নাকি সমস্যা হয়েছে, আর আমি কি সেখানে বসে থাকবো? দেখো আমি এই যে তোমাদের জন্য একটু আগায় নিতে, ঠিক আছে, এই দেখো ওয়াইম্যাক্স ডিভাইস, ওই গেল ডিভাইস, এই যে অনেকটা ওয়াইম্যাক্স ডিভাইস এরকম ছিল, ঠিক আছে। তো এই ডিভাইস গুলা তোমাদের মনে করো তো এইসব ডিভাইসের মাধ্যমে দেখা যেত কি, ভাইয়া আপনিও 12 ফেল মুভি দেখছেন, কোথায় 12 ফুল মুভি? এটা আমার ডিভাইসই না। আচ্ছা, তো এরকম ডিভাইস গুলো অনেকটা মডেমের মতো ইউজ হইতো, ঠিক আছে, মডেম। তারপরে তুমি এটাকে পেন ড্রাইভ বলতে পারো, যেখানে আসলে ডেটা গুলা এখান থেকে আসে। এটা হলো সব থেকে সুন্দর একটা ইমেজ, ঠিক আছে। আমি যদি এই ইমেজটাই তোমাদের দেখাই, এই ইমেজটা দেখানোর দাঁড়াও, এই তো চলে আসে। ধরো এই যে ইমেজটাই তুমি যদি এখানে দেখো, সরে না কেন, এটা এবার এখানে করি। এখন ধরো এই যে মনে করো ডিভাইসটা, তো তোমার যে ওয়াইম্যাক্সটা আছে, সেই ওয়াইম্যাক্স এর মাধ্যমে ধরো এরকম বেস স্টেশনে যাইতো, ঠিক আছে, বেস স্টেশনে যাইতো, এন্ড দেন তারপর অন্য আরেকটা বেস স্টেশনে যেত। এভাবে করে ইন্টারনেট ব্যবস্থা তুমি ব্যবহার করতে পারতা, বুঝতে পারছি। এটার মাধ্যমে ইন্টারনেট ব্যবস্থা ব্যবহার করা যেত। এটা আগেকার সময় একটু বেশি ইউজ হইতো, ঠিক আছে। ওকে, তাহলে এই হলো মোটামুটি তোমাদের ওয়াইম্যাক্স এর একটা ধারণা, ঠিক আছে। তোমাদের প্রশ্ন থাকলে আমি লাস্টের দিকে নিব না, ঠিক আছে, আমরা একটু আগে আগে শেষ করি, তারপরে তোমাদের প্রশ্নগুলো আমি উত্তর দিব সবার, ঠিক আছে। 15 মিনিট বাড়ান। তো ওয়াইম্যাক্স এর সুবিধা কি কি? এক হইলো ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল, মানে তুমি আসলে ফোনে কথা বলতে পারবা, ভিডিও কল, ভয়েস ওভার ইন্টারনেট ভিডিও কল করতে পারবা, ঠিক আছে, ভিডিও কল। এটা আসলে তখন মানে ইন্টারনেটে এইটার মাধ্যমে করা যেতে পারতো। ইন্টারনেট প্রোটোকল, টেলিভিশন, আইপিটিভি তুমি ইউজ করতে পারতো, অনলাইন টিভি যেগুলো ইউজ করতে পারতো না সেটাকে আইপিটিভি বলে। তারপর ওয়াইফাই এর হটস্পটও তুমি ওয়াইম্যাক্স এর মাধ্যমে অনেক জায়গায় ইউজ করতে পারতা। মোবাইল টেলিফোন সার্ভিস ও মোবাইল টিভি, অনেক জায়গায় কিন্তু মোবাইল টিভি তখন আবিষ্কার হওয়া শুরু হলো। তোমরা অনলাইনে অনেক টিভি দেখো না, সেগুলো কিন্তু এগুলির মাধ্যমে, মানে অনলাইনের অনেক জিনিসই তুমি ওয়াইম্যাক্স এর মাধ্যমে ব্যবহার করতে পারতা। মোবাইল ইমার্জেন্সি রেসপন্স সার্ভিস ও ফাইবার অপটিক কেবল বিকল্প পন্থা হিসেবে ব্যবহার করা যেত। মানে ইন্টারনেট তোমার যে লাইনের মাধ্যমে সবসময় হবে সেটা কিন্তু না। অসাধারণ ক্লাস, বুঝতে পারছি, ওকে। তো এর মাধ্যমে কিন্তু বিকল্প পন্থা হিসেবে ব্যবহার করা যাইতো, ঠিক আছে। তো ওয়াইম্যাক্স এর অনেকগুলো সুবিধা আছে। একক একটি বেজ স্টেশনের মাধ্যমে হাজার হাজার ব্যবহারকারীকে ইন্টারনেট সেবা দেওয়া যায়। তারবিহীন উপায়ে ব্রডব্যান্ড ইন্টারনেট অ্যাক্সেস করা যায়, ঠিক আছে। তখন তার দিয়ে আসলে সবসময় ইন্টারনেট নিতে হবে এমন না। এই নেটওয়ার্ক বাস্তবায়ন অনেক দ্রুত সময় করা গেছে প্রত্যন্ত অঞ্চলেও, কারণ সেখানে হলো নেটের তার নেওয়া যেত না, বাট এইটা ইউজ করা যাইতো। ওয়াইম্যাক্স এর মাধ্যমে ওয়াইফাই হটস্পটে ইন্টারনেট সেবা দেওয়া যেত। নিরাপদ ইন্টারনেট সংযোগ সুবিধা প্রদান করা যেত। বহনযোগ্য, এটা কিন্তু নিরাপদ বেশি ছিল ওয়াইফাই এর তুলনায়। বহনযোগ্য ডিভাইস, কারণ একটা মডেমের মতো ডিভাইস, সেটা তুমি ইউজ করতে পারতা বিভিন্ন জায়গায়। অন্যান্য নেটওয়ার্কের তুলনায় তুলনামূলক খরচ একটু কম ছিল। ওয়াইম্যাক্স এর কিছু অসুবিধাও আছে। অনেক ব্যবহারকারী একসাথে ইউজ করতে গেলে ট্রাফিকের সৃষ্টি হতো, ব্যান্ডউইথ কমে যেত। এখনো কিন্তু দেখবা যে তুমি যে ওয়াইফাই ইউজ করো বা ওয়াইম্যাক্স ইউজ করো না কেন, তোমার একটা নির্দিষ্ট ডেটা বলে যে ধরো 4 এমবিপিএস ডেটা, এখন তোমার সাথে 10 জন ইউজ করতেছে, তার মানে এই 4 এমবিপিএস সবার মধ্যে ভাগ হয়ে যায়। তার মানে যত ইউজার বাড়বে তত হলো ব্যান্ডউইথ কমে যাবে তোমার।
অধিক দূরত্বে সংযোগের জন্য লাইন অফ সাইটের প্রয়োজন হয়। ওই যে লাইন অফ সাইট আমরা গতকাল পড়াইছিলাম, লাইন অফ সাইট মানে হলো স্টেশন, মানে যে কোনো স্টেশনই বেস স্টেশন। তোমার সাথে আমার যদি ডেটা আদান প্রদান হয়, তুমি আমি সম্মুখে কথা বলবো, এই যে সামনাসামনি, বাট আমি এদিকে তাকাইয়া কথা বলতেছি, তুমি ওদিকে, তাহলে হইতেছে না, এটাকে লাইন অফ সাইট বলে না। লাইন অফ সাইট বলে সামনাসামনি কথা বলা। ঠিক আছে, ওকে। ডেটা রেট অত্যন্ত ধীরগতির, অবশ্যই অনেক ধীরগতির ছিল। খারাপ আবহাওয়া যেমন ঝড় বৃষ্টির কারণে সিগন্যাল বিঘ্ন করতে পারত, অন্যান্য ওয়্যারলেস যন্ত্রপাতিতে বাধার সৃষ্টি করতে পারত। ইসরাত জাহান তোমার নাম বলছে, ওকে। অন্যান্য ওয়্যারলেস যন্ত্রপাতিতে বাধার সৃষ্টি করতো অনেক সময়। ওয়্যারলেস আরো কিছু অসুবিধা আছে, বেশি বিদ্যুৎ শক্তির প্রয়োজন হতো, অনেক বেশি বিস্তৃত এলাকার তুলনায় বাস্তবায়ন অনেক ব্যয়বহুল ছিল হিসাব করতে, কারণ বেস স্টেশন অনেক বসাইতে হতো। ওয়াইম্যাক্স নেটওয়ার্ক ব্যবহারের জন্য কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন হয়। এই চার্টটা ভাই বিশ্বাস কর, এই চার্টটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক 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 বেশি ইম্পর্টেন্ট এই চার্টটা। পারলে স্ক্রিনশট নিয়ে রাখো, পারলে নোট করতে মন চাইলে নোট করো। আমাদের ক্লাস প্রায় শেষের দিকে, এটা যদি যা মন চায় এটা নোট করো। এখানে প্রত্যেকটা ইনফরমেশন খুবই ইম্পর্টেন্ট। নৈর্ব্যক্তিকে এই জায়গা থেকে একটা নৈর্ব্যক্তিক তোর বোর্ড পরীক্ষায় আসবেই, তোর বোর্ড পরীক্ষায় এখান থেকে একটা নৈর্ব্যক্তিক আসবেই। ঠিক আছে, জাস্ট এইখানে এই স্লাইডে যা যা আছে সেখান থেকে তুমি একটা নৈর্ব্যক্তিক পাবাই, এটা মনে করো কনফার্ম। একটা নৈর্ব্যক্তিক তোমার এই স্লাইড থেকে আসবেই, জাস্ট এই স্লাইড থেকেই তোমার আসবেই। ঠিক আছে, এখানে আর কোনো কথা নাই, আসবেই। তো এই স্লাইডটা খুবই খুবই ইম্পর্টেন্ট, যার নোট করার দরকার নোট করে রাখতে পারো, এই স্লাইড থেকেই আসবে। ঠিক আছে, ওকে। কিছু জিনিস এখন একটু বুঝাই দিই। IEEE হলো একটা সংগঠন, ঠিক আছে, এটা হলো একটা সংগঠন। তো এরা হলো ইঞ্জিনিয়ারিং দের মানে বা ইঞ্জিনিয়ারদের একটা সংগঠন বলতে পারো। এরা বিভিন্ন স্ট্যান্ডার্ড মেনটেন করে দেয়, যে এরকম এরকম ঘটনা ঘটলে এরকম হবে এরকম হবে, এরা স্ট্যান্ডার্ড মেনটেন করে দেয়। তো মনে রাখবা, ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স এর সবগুলার স্ট্যান্ডার্ডই 802 দিয়ে শুরু হয়। সবগুলার স্ট্যান্ডার্ডই 802 দিয়ে শুরু হয়, 802 802 802। মনে রাখবা কেমনে, ফার্স্টে ব্লুটুথ, তারপরে ওয়াইফাই, তারপরে ওয়াইম্যাক্স। এবার মনে রাখবা, ব্লুটুথ, ওয়াইফাই পড়ছিলাম, তারপরে ওয়াইম্যাক্স। ব্লুটুথের হলো 15 লাস্টে, ওয়াইফাই একটু পিছনে চলে যায় 11, এটা আবার 16, তার মানে 15 ডানে বামে, 15 16, মাঝখানেরটা শুধুমাত্র 11 একটু পিছে। এখান থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট স্ট্যান্ডার্ড। ব্লুটুথের ফ্রিকোয়েন্সি রেঞ্জ কত? 2.4 থেকে 2.45, 2.45। এটা কত? 2.4 থেকে 5। এটা কত? 2 থেকে 66 গিগাহার্জ, গিগাহার্জে। স্পিড কত কত এটা মনে রাখবে, স্পিড খুব কম আসে, স্পিড তেমন একটা ইম্পর্টেন্ট না। ঠিক আছে, স্পিড তেমন একটা ইম্পর্টেন্ট না, বাট বাকি দুইটা উপরের দুইটা ইম্পর্টেন্ট। রেঞ্জ ইম্পর্টেন্ট, রেঞ্জ ইম্পর্টেন্ট 3 থেকে 10 মিটার, ওয়াইফাই 50 থেকে 300 মিটার থেকে মিটারে, আর এটা হলো 10,000 মিটার থেকে 50,000 মিটার পর্যন্ত, মানে 10 কিলোমিটার থেকে 50 কিলোমিটার। তার মানে ওয়াইম্যাক্স এর রেঞ্জ অনেক বেশি। প্যান মানে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, ল্যান মানে লোকাল এরিয়া নেটওয়ার্ক, ম্যান মানে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। ঠিক আছে, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক মানে প্যান দিয়ে তোমার বাসার এরিয়া কভার করা যায়, ধরো 2-3টা রুম বা 1-2টা রুম, এটা প্যান। ল্যানের ক্ষেত্রে ধরো তোমার পুরা বাসা, 5 তলা বিল্ডিং, পুরা জিনিসটা তুমি কানেক্ট করতে চাইতেছো, ল্যানে যাও। ম্যান পুরা শহর গ্রাম জিনিসটা হলো কি তুমি কভার করতে চাইতেছো পুরা শহর, তখন ম্যানে যেতে হবে, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। ওকে, তো এটা মোটামুটি আমাদের একটা জিনিস আলোচনা হয়ে গেল। তো পোল কোশ্চেন চলে আসছে, এখন তোমরা আসলে রেডি কিনা পোল কোশ্চেনের জন্য সেটা আমাকে বলো।
আচ্ছা, আমি একটু সবাইকে বলতেছি যাতে পোল কোশ্চেনটা একটু রেডি করে। পোল কোশ্চেনটা রেডি হয়ে যাচ্ছে, তোমরা রেডি কিনা? ওকে 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 ওকে। তো তোমাদের কাছে ফার্স্ট কোশ্চেন চলে আসলো, দাও উত্তর দাও। দেন। ব্লুটুথের ফ্রিকোয়েন্সি কত? ঠিক আছে, মাত্র পড়াইছিলাম ব্লুটুথের ফ্রিকোয়েন্সি কত। এই কারণে বলছিলাম যারা যারা নোট করছো, যারা যারা লিখে রাখছো, তারা পারবা আর কি। কারণ এখান থেকে তোমার অফিস মানে বোর্ড পরীক্ষায় তোমার একটা নৈবিত্তিক আসবেই, ওই একটা স্লাইড থেকেই জাস্ট। এত ইম্পর্টেন্ট একটা স্লাইড ছিল লাস্টেরটা। ওকে, 44% ঠিক উত্তর দিতে পারছো। মানে এটা হইলো তোমার উত্তর হবে হইলো 2.45 GHz। ঠিক আছে, 2.45 GHz। তো আব্দুল্লাহ পারছো, এমডি তাওহিদ তাহমিদ পারছো, মোসাম্মদ শাকিরা আক্তার পারছো, নিশাত তাবাসসুম পারছো, ফারহান বিন রেজা, আর জুম্মান ফিউচার সিএসসি, সুবর্ণা আক্তার মিতু, আটা হলো ফাতিমা তহিরা, উদিতা বিশ্বাস, রোকেয়া জান্নাত। এদের মোটামুটি সবারই মুখস্থ নাম মোটামুটি, এদের দেখছি প্রায়। এরা নবৃত্তি সরি এইচডব্লিউ করে, কয়েকজন আবার মাঝখানে ফাঁকি দিছে। এর পরের কোশ্চেন তোমাদের সামনে চলে আসছে। পিকোনেট কোনটির সাথে সংশ্লিষ্ট? পড়াইছিলাম, খুবই সহজ, এটা সবার পারা উচিত। এটা অ্যাটলিস্ট 80% পারা উচিত, যারা ক্লাস করছো সবার এটা পারা উচিত। পিকোনেট কোনটির সাথে সংশ্লিষ্ট? ঠিক আছে, এটা পারা উচিত। পিকোনেট অবশ্যই পারা উচিত, কারণ একদম প্রথম দিকে বলছে। পিকোনেট কোনটির সাথে সংশ্লিষ্ট? দেখি বন্ধ করে। এটা কিন্তু তোমার মনে করো যে ব্লুটুথ। ঠিক আছে, ব্লুটুথ। তাহিদ তাহমিদ ফার্স্ট হইছে, সেকেন্ড মোসাম্মদ শাকিরা আক্তার, তিনের নিশাত তাবাসসুম। নিশাত সবসময় কিন্তু মনে করো 10-এর মধ্যে থাকে, ওর নাম সবসময় পড়তে পড়তে আমার মুখস্থ হয়ে গেছে। নিশাত, তোমার জন্য আসলেই অভিনন্দন, তুমি ভালো পথে আছো। উদিতা বিশ্বাসও 10-এর মধ্যে থাকে। পাথি তারপরে আছে হলো ফারহানা বিন রেজা, ফারহান বিন রেজা, ওর নাম আমি খুব কম পড়ি, তো মাঝে মাঝে থাকে আর কি। 6 হলো মালিহা রহমান, 7 ফাতিমা তহিরা, 8 সামিন, 9 ইলমা জাহান, 10 ইসরাত জাহান বুশরা। ইসরাত জাহান বুশরারও দেখছি মাঝে মাঝে সে উত্তর দেয় ঠিকঠাক মতো। ওকে, সামনের দিকে যাই। ওয়াইফাই কোন ধরনের নেটওয়ার্ক? ঠিক আছে, ওয়াইফাই কোন ধরনের নেটওয়ার্ক সেটাও কিন্তু লাস্ট স্লাইডে ছিল। ঠিক আছে, ওয়াইফাই কোন ধরনের নেটওয়ার্ক? ওয়াইফাই কোন ধরনের নেটওয়ার্ক?
ওয়াইফাই বন্ধ হয় নেটওয়ার্ক দেখি বন্ধ করি। 50% তাও পারছো। এটা হলো WLAN, ঠিক আছে, ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক। এমডি তাওহিদ তাহমিদ ফার্স্ট হয়েছে, সেকেন্ডে নিশাত তাবাসসুম। নিশাত আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে, সেকেন্ডে আসছে নিশাতে। তিনি আসছে মোসাম্মদ শাকির আক্তার। মোসাম্মদ শাকির আক্তারও 10-এর মধ্যে থাকে, খুবই ভালো মতো পড়াশোনা করে। 4-এ উদিতা বিশ্বাস, উদিতাও আবার 4-এ আসছে। 5-এ ফারহান বিন রেজা। ফারহানের নাম আজকে ভালোই আসতেছে। ফারহানের নাম পড়ছি কিনা আগে কখনো, পড়ছিলাম তো মনে হয় হালকা পাতলা। 6 হলো জুম্মান ফিউচার সিএসসি। এই জুম্মান, তোমার নাম ঠিক মতো লিখবা, ঠিক আছে? এইসব ধরনের নাম আমার পার্সোনালি খুবই অপছন্দ। ভালো স্টুডেন্টরা এই ধরনের নাম লিখে না। 7-এ সুবর্ণ আক্তার মিতু, 8-এ সামিয়া ইসলাম, 9-এ আবিদা, 10-এ নাবিলা ইফাত তুজবা। তুজবা 10-এ প্রথমবারের মতো মনে হয় আসছো, ভালো করছো। আসে না কেন? ফারিয়া তাবাসসুম, ফারিয়া তাবাসসুম, তুমি মন খারাপ করো না, তোমার নাম আমার মোটামুটি মুখস্থ। তুমি নিয়মিত এইচডব্লিউ দাও, তো তোমার নাম আমার মোটামুটি মুখস্থ হয়ে গেছে, ঠিক আছে? ওয়াইফাই কোন ধরনের নেটওয়ার্ক। এর পরবর্তী লাস্ট যে কোশ্চেনটা, এটা তোমাদের সামনে চলে আসছে। ওয়াই ম্যাক্স এর স্ট্যান্ডার্ড কত? আইইইই স্ট্যান্ডার্ড। ওয়াই ম্যাক্স এর স্ট্যান্ডার্ড কত? এটা পারা উচিত। লাস্টের দিকে দেখেছেন, দেখছো লাস্ট স্লাইড থেকেই তোমার 3টা নৈবিত্তিক আসছে ফুল কোশ্চেনে। তার মানে এটা তোমার বুঝতে হবে যে অনেক ইম্পর্টেন্ট লাস্ট স্লাইডটা। বন্ধ করি। 52% সঠিক উত্তর দিছ। তো ফার্স্টে আসছে এমডি তাওহিদ তাহমিদ। তাওহিদ 3বার কিন্তু ফার্স্ট হয়েছে আজকে। ফারহান বিন রেজাল সেকেন্ডে আসছে। ফারহান, তুমি কি এইচডব্লিউ দাও ঠিকঠাক মতো? তোমার নাম আমার এত মনে থাকে না কেন? তুমি তো আজকে ভালোই নৈবিত্তিক গুলো দিছো, তুমি তো মনে হয় ভালো স্টুডেন্ট, ঠিক আছে? তুমি তো। 3র্ডে আসছে নিশাত, ভালো করছো নিশাত। মোসাম্মদ শাকির আক্তার। 5-এ মোহাম্মদ রিফাত ইসলাম। 6-এ আদিল আহমেদ জারিফ। আদিলের নাম মনে হয় এর আগে কোন একবার পড়ছিলাম, আজকে আবার আসছে। 7-এ সুবর্ণ আক্তার মিতু, সুবর্ণার নামও পড়ছি এর আগে কখনো। সামিয়া ইসলাম, উদিতা বিশ্বাস। উদিতা এবার একটু পিছে চলে গেছে, বাট 10-এর মধ্যে আছে, দ্যাটস গুড। 10-এ আসে ফাতিমা তহিরা। ফাতিমারও এইচডব্লিউ দেখি আমি, খুবই ভালো ভালো এইচডব্লিউ করে, ঠিক আছে? তো মোটামুটি এই ছিল। আর হোমওয়ার্ক হলো আজকের ক্লাসের সব জিনিস নোট করবা। নোট দেবো এখন থেকে বেশি বেশি, যেহেতু এখন মনে করো এই ক্লাসগুলা তোমার ম্যাথ নাই, তো এই ক্লাসগুলো হলো এখনই নোট করার সময়। আজকের ক্লাসের সবকিছু নোট করবা। আজকের ক্লাসে কিন্তু খুব বেশি বড় না, নোট করা ইজি হবে, নোট করবা। আর কালকেই তোমাদের মনে হয় আরেকটা ক্লাস আছে আমার, ঠিক আছে? কালকেই তোমাদের আরেকটা ক্লাস আছে, তো আজকে রাতের মধ্যেই জমা দেওয়ার চেষ্টা করবা, ঠিক আছে? যদি নাম পাইতে চাও আর কি। আজকে ক্লাসের সবকিছু নোট করবা, ঠিক আছে? এটাই হলো তোমাদের হোমওয়ার্ক থাকবে। কালকে আবার তোমাদের সাথে দেখা হবে। ভাইয়া এইচডব্লিউ কিভাবে দেখবো, প্র্যাকটিক্যালি দেখান। বোকা ছেলে না বোকা মেয়ে, তোমাদের ওইখানে এইচডব্লিউর গ্রুপে একটা লিংক আছে, হ্যাঁ, ফেসবুকে আপলোড দিবা, ছবি তুলবা, তুইলা আপলোড দিবা, দেখবা যে তোমার বন্ধুরা কিভাবে কিভাবে আপলোড দেয়।
ঠিক আছে। ফাতিমাতুর তহিরা তো মনে করো যে নোট রেডি থাকে, ঠিক আছে। ফাতিমাতুর তহিরা, তারপরে নিশাত তাবাসসুম, আরো কয়েকজন আছে যাদের হলো নোট রেডি থাকে। তারপরে মনে করো আমার ক্লাস শেষ হইতে না হইতেই শিখবো জিতবো একটা পোস্ট চলে যায়। মানে আমি ক্লাস শেষ কইরা মনে করো যে রুমেও যেতে পারি না, তার আগে চলে যায়। ঠিক আছে, ওদের সব জিনিস আগে থাকে। উদিতা বিশ্বাসের নোট গুলা দেখি, মানে ওরা, মানে আমি রুমে যাইতে পারি না, তার আগে পোস্ট চলে যায়। বুঝতে পারছো? সাথে সাথে যখন ক্লাস করবো তখনই হলো নোট করে ফেলা উচিত। তাহলে দেখো যে তোমাদের এইচডব্লিউটা অনেকের কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, করার আগে সব শেষ। জিনিসটা দেখো, ওরা কিন্তু পড়াশোনা করতেছে, জীবনটাও ভালো মতো কাটাইতে পারতেছে, জীবনটা কিন্তু মনে করো মজাই হইতেছে ওদের। কিন্তু আমাদের এত চিন্তা কিসের? আমরা তো আছি আমাদের মতো। ভাই আর একটু 5 মিনিট বাড়ান। ঠিক আছে, তো আমরা আছি আমাদের মন মতো। আচ্ছা, এবার তোমাদের সকলের প্রশ্ন নিব। প্রশ্ন বলো। প্রশ্ন দেখি তোমাদের কি কি প্রশ্ন আছে। স্যার আমি 90% মতো শেষ করতে পারি। রোকে জান্নাত, কোনো সমস্যা নেই ভাইয়া, 90% অনেক অনেক বেশি। ঠিক আছে ভাইয়া, সবাই কেমনে এত তাড়াতাড়ি দেয়? ওরা পড়াশোনার মানে যখন ক্লাস করে সাথে সাথেই হাতে হাতে নোট লিখে যে এটার এইগুলো ইম্পর্টেন্ট, এইটার এগুলা ইম্পর্টেন্ট। এই অভ্যাসটা আসলে করতে হবে। হ্যাঁ, এই চ্যাপ্টারে কয়টা ক্লাস বাকি আছে? কালকে আমার লাস্ট ক্লাস এই চ্যাপ্টারের। এরপরে আবার হয়তোবা তোমাদের সাথে দেখা কয়েকদিন। বিপিএস কি, বিট পার সেকেন্ড। আমার মুড অফ আম্মু মারছিনি আমাকে ধরে। হ্যাঁ, তোমার আম্মু তোমাকে পিটাইছে? 5 মিনিট। ভাইয়া আমার সেলিব্রেশন, আমাদের সেলিব্রেশন কবে? অবশ্যই তাড়াতাড়ি হবে। লন লাইন অফ সাইট কি মানে হলো যে, ধরো যে তুমি এদিকে কথা বলতেছো, আরেকজন ওদিকে কথা বলতেছে, ওটা হলো নন লাইন অফ সাইট। আর লাইন অফ সাইট মানে হলো সামনাসামনি কথা বলা। ঠিক আছে। ভাইয়া আমি এত উত্তর এত এত তাই দিলাম, কিন্তু তাও তো না। মিয়াদ ইসলাম, মন খারাপ করে না ভাইয়া, তুমি যদি সঠিক উত্তর দাও তাহলে এনাফ। ঠিক আছে, আগের ক্লাসগুলো কোথায় পাবো? আগের ক্লাসগুলো পাবা হইলো ভাইয়া তুমি তোমার অ্যাপে। এমবিপিএস কি ভাইয়া? মেগাবিট পার সেকেন্ড। আমি জমা দিছি কিন্তু আমার নাম আসে নাই। ভাই তুমি কোথায় জমা দিছো আমি কেমনে জানবো? তোমার এই কারণে বলছিলাম যে গ্রুপে লিংক দিয়ে দিছি, তুমি ওইখানে যা জমা দাও। কিন্তু তোমরা যেটা করো, আপনার কাজ কোন প্রতিদিন কারেন্ট চলে যায়। আচ্ছা সমস্যা নেই ভাই, তোমরা অনেকে যেটা করো যে যেখানে পারো সেখানে যাইয়া এইচডব্লিউ জমা দিয়েছো। ও ওইখানে পারো ওইখানে জমা দিছো, তো ওগুলো আমি কেমনে দেখবো ভাই? এখন আমি একটা সুন্দর একটা ছবি আপলোড দিই, সে ছবির মাঝখানে যে কমেন্ট করো যে ভাইয়া এই যে আমার এইচডব্লিউ, এটা কি ঠিক ভাই? তোমাকে একটা গ্রুপ দেওয়া আছে, সেই গ্রুপে যে জমা দিবা। সামিন, যেই নোট করি সেটা আসলে দেখলে আপনার মাথা ঘুরবে। না, নোট তুমি করছো তোমার মন মতো, এত সুন্দর যে করে করতে হবে তা তো না। তুমি নোট করছো এটাই অনেক। ঠিক আছে, সাথে সাথে পড়া হয়ে যাচ্ছে তোমার। অনেকের অভ্যেস হয়ে গেছে, অনেকে প্র্যাকটিস করতে করতে এমন হয়ে যায় যে ক্লাসের সময় যে নোট করে সেই নোটে অনেক বেশি মনে করে যে ভালো হয়। ঠিক আছে ভাইয়া, গ্রুপে অ্যাপ্রুভ করেন। আচ্ছা টিমকে বলে দেবো না আমি। বাস বাসা রাতুন নিসা, বলেন কি বলবো? আচ্ছা হ্যাঁ, টিমকে বলে দেবো, কোনো সমস্যা নাই। ভাই আমি শর্ট নোট করি, হ্যাঁ কোনো সমস্যা নাই। তোমার যেটা তুমি আসলে নিজে পরে বুঝবা সেটাই করবা। গ্রুপের লিংক কোথায় পাবো? এই পিডিএফ এ আছে। তোমার ক্লাসের যেখানে ক্লাস করতেছো অ্যাপে, সেই অ্যাপের নিচে দেখবা পিডিএফ চলে যাবে 1/2 ঘন্টা পরেই। ঠিক আছে, 1/2 ঘন্টার মধ্যেই চলে যাওয়ার কথা। ভাইয়া প্যাকেট ভিত্তিক প্রোটোকল মানে কি? প্যাকেট প্যাকেট আকারে যায়, ডেটা প্যাকেট আকারে যায়। ধরো কিছু একটা প্যাকেট নিল, এই প্যাকেট পাঠাও, প্যাকেট প্যাকেট আকারে যায়, এটাকে বলে প্যাকেট প্রোটোকল। ঠিক আছে, প্যাকেট প্যাকেট আকারে ডাটা যায়, একবারে ফুচু এরকম করে যায় না। ঠিক আছে, একটা ছোট একটা প্যাকেটের মধ্যে ডেটা ভরে, যা এইটা চলে যা। ঠিক আছে, এইভাবে করে প্যাকেট প্যাকেট আকারে যায়। ভাইয়া ফার্স্ট দুইটা। হ্যাঁ ভাইয়া, মডেম কি? মডেম হলো, মনে করো যে কেমনে তোমার বোঝাই। মডেম হলো একসাথে ট্রান্সমিটার এবং রিসিভার হিসেবে কাজ করে। তার মানে ট্রান্সমিটও করতে পারে আবার রিসিভও করতে পারে, এটা এক ধরনের মডেম। হুম, মোবাইলে ওয়াইম্যাক্স, এগুলো তোমার এক একটা প্রযুক্তি। ঠিক আছে, ক্লাস সাইট কোথায় পাবো? মনে করো অ্যাপে পাবা।
ওকে, তাহলে মোটামুটি আমরা অনেক 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 কিছু জেনে ফেলছি। তো আমাদের মোটামুটি ক্লাসের টাইমও শেষ হয়ে গেছে। তো তুমি আসলে যেটা করতে পারো সেটা হলো যে তুমি আসলে যদি শিখতে চাও, শুরু করার যদি তোমার ইচ্ছে থাকে, তাহলে তুমি আসলে শুরু করেই ফেলতে পারবা। তোমার এখানে কেউ আটকাতে পারবে না। শুরু করলেই শিখতে পারবা। সো এখানে তোমাকে কেউ আটকাতে পারবে না। তুমি যে শুরুটা করো, তুমি যদি শুরু করো, তাহলে দেখবা যে তোমার আলটিমেটলি একটা পরিবর্তন আসতেছেই। তো আলটিমেটলি কালকে থেকে না শুরু করে তুমি আজকে থেকেই শুরু করো। বাকিরাও নোট করতেছে, তুমিও করো। বাকিরাও এখন বন্ধ কাটাইতেছে, বাট তার সাথে সাথে পড়াশোনা করতেছে, তুমিও করো। সব জিনিস যদি তুমি নিজেই করো, তাহলে দেখবা যে তোমার নিজেরই সাফল্য আসবে। কিন্তু তুমি যদি আলটিমেটলি ও করতেছে দেখে আমি বসে আছি, আলটিমেটলি লাভ কি? তোমার আসলে নিজের কাজ নিজের করতে হবে। দেখো বাকিরা কিন্তু নোট করতেছে, ওদেরও কষ্ট হচ্ছে, ওদেরও বন্ধ যাচ্ছে। তুমি আসলে সবসময় অজুহাত দাও, ঠিক আছে? মানুষজন হলো অজুহাত দিতে খুব পছন্দ করে, তুমিও সেই অজুহাত দাও। বাকিরাও লাইভ ক্লাস করতেছে, তুমি লাইভ ক্লাস করো না। তুমি জাস্ট কোর্সে ভর্তি আছো, আরে চলতেছে। কিন্তু তুমি আবার মনে করো পরীক্ষার সময় আমার কেন মনে করেন যে ভালো মার্কস আসে না, এই নিয়ে কান্নাকাটি করো। আরে বাবা, তুমি কান্নাকাটি তো এক মনে করো যখন করার দরকার তখন তো করো না। মানে বাকিরা দেখো তোমার বন্ধুরা প্রতিদিন ক্লাস শেষেই SW করতেছে। আরে বাবা, ওদেরও এখনই কলেজ শেষ মানে কলেজ শুরু হয় নাই, ওরাও সেই বন্ধের সময় পড়াশোনা করতেছে। করতেছে তো, ওরা এনজয়ও করতেছে, ওরা নোটও করতেছে, ওরা SW করতেছে, লাইভ ক্লাসও করতেছে। এখন ওরা হলো ভালো রেজাল্ট করবে। এখন তুমি বেটা যেটা করো, যে তোমার ক্লাস করতে ভালো লাগে না, পরীক্ষার হলে তোমার হলো যে কোনো জিনিস তুমি মনে করো যে ভালো মতো পাবা না, নাম্বার না পায় তারপরে যাওয়া কি এখানে যে আন্দোলন করো, ওইখানে যে আন্দোলন করো, কাজের কাজ কিছু হয় না। ঠিক আছে? পরীক্ষা পিছান, এই করেন সেই করেন, এই জিনিসগুলো তোমরা করো। কিন্তু আলটিমেটলি তুমি যদি পড়াশোনা করো, তাহলে তো তোমার যখনই হবে সেটা তুমি করতে পারবা, তোমার টেনশন করা লাগবে না। পরীক্ষার হলে এগুলো করে তোমার আলটিমেটলি লাভ আছে? 19 ঠিক আছে? তো এগুলো ভাইয়া জিপি ওয়াইফাই, রুবি ওয়াইফাই, কি ওয়াইম্যাক্স ওয়াইফাই, জিপি ওয়াইফাই, জিপি ওয়াইফাই আবার নেটই তো ব্যবহার করতেছে আলটিমেটলি। এখন ওয়াইম্যাক্স এর তেমন একটা ব্যবহার নাই। 19 অনেক ফার্স্ট অ্যান্সার করার পর তোমার নাম 1 থেকে 10 এর মধ্যে আসে নাই, টেনশন করো না। ঠিক আছে? টেনশন করো না, হয়ে যাবে। তো সবসময় চিন্তা করবা যে তুমি আসলে নিজের পরিবর্তন কখনো নিজেই ঘটাতে চাও না। নিজেই নিজের পায়ে কুড়াল মারো। এখন কুড়াল মারার পরে নিজেই আসলে হাই হুতাশ করো। সবসময় নিজেই আসলে হাই হুতাশ করো, আলটিমেট লাভ কি বলো? তুমি যদি নিজের পরিবর্তন ঘটাইতে চাও, তুমি যে কোনো মুহূর্তেই ঘটাইতে পারবা। তুমি দেখবা যে বোর্ডে ফার্স্ট হইছো, তুমি মনে করো যে পাবলিকে কোনো এক জায়গায় ফার্স্ট হয়ে গেছো, তুমি পারবা। এখন তুমি মনে করো কোনো কিছু করো না, তুমি পরিশ্রম করো না, কিন্তু তুমি হলো মানে জেগে জেগে স্বপ্ন দেখো। এখন জেগে জেগে স্বপ্ন দেখো যে আমিও যদি ফার্স্ট হয়ে যেতাম, আমিও যদি মনে করেন যে পাবলিক ভার্সিটিতে চান্স পেয়ে যেতাম, আমি যদি এরকম করতাম ওরকম করতাম। আরে বাবা, তুমি যে এত এত স্বপ্ন দেখো, তুমি তো পরিশ্রম করো না। কিন্তু তোমার পাশের বন্ধুটা, সে পরিশ্রম করে, সে ডিজার্ভ করে, তারই তো হবে। এখন এটা তো আর জাদু কলা না কোনো, যে জাদু করে দিলাম আর একটা মন্ত্র পড়ে দিলাম, তোমার পরীক্ষায় তুমি ভালো করতে পারবা। তোমাদের তো মনে করো আমি SW দেখি, এই যে দেখো আমি একটা কথা বলি, তোমাদের মধ্যে কেউ কেউ মনে করো অনেকে এটা বলো, ভাইয়া নাম পড়েন নাম পড়েন, একটু নাম পড়েন ভাল লাগে। আরে ভাইয়া, কারো কাছে যে এইভাবে করে চাওয়া, আর আমি কারো কারো নাম আমার অলরেডি মুখস্থ হয়ে গেছে, দুইজনের মধ্যে পার্থক্য বুঝো? মানে একজনে বলতেছে ভাইয়া ভাইয়া একটু নাম পড়েন, আর কারো কারো নাম অলরেডি মুখস্থ হয়ে গেছে। কেন মুখস্থ হয়ে গেছে? কারণ ওরা হইলো যৌক্তিক প্রশ্ন করে, নিয়মিত SW করে, ওদের নাম দেখতে দেখতে মুখস্থ হয়ে গেছে। আর তুমি এসে ভাইয়া একটু নাম পড়েন একটু নাম পড়েন, ভাইয়া তোমার নাম কেন পড়বো বলো? তুমি কি এমন মনে করো কি মানে কাজ করছো যেটা আসলে তোমার জন্য আমি একটু নাম পড়ে দেবো? কি কাজ করছো বলো? তুমি ঠিক মতো একটা ভালো পোস্ট করতে পারো না। ঠিক আছে? একটা ভালো যে পোস্ট করবা সেটাও তুমি ঠিক মতো পারো না। কি বলবো বলো? কিন্তু ভাই একটু নাম পড়েন। আরে ভাই, তোর নাম আমি পড়লাম, তোর কি মানে কৃতিত্ব কি? তুই কি করছিস? এটা তো মনে করো যে কখনো তুমি নিজে ভাবছো? কিন্তু দেখো তোমাদের বন্ধুরা যারা মনে করো যে অলরেডি ভালো করছে, নিয়মিত SW করছে, ওদের নাম আমার মাথার মধ্যে আছে ভাই অলরেডি।
ধরো 150 জন, কখনো না কখনো মনে পড়ে হ্যাঁ ও SW করছে, ও এই কাজগুলা করছে, ও এই পোলে ভালো করছে, ও এই ক্লাসগুলা ভালো করছে। তো এই জিনিসগুলো যখন দেখছি তখন সে ভালো ভালো জিনিসগুলা করছে। এখন তোরা ভাইয়া এই জিনিসগুলা মাথার মধ্যে নেস না, তোরা আসস আনন্দে মাস্তিতে, ঠিক আছে? আনন্দে মাস্তিতে দেখতে দেখতে দেখবে যে তোদের কলেজ জীবনও শেষ হয়ে গেছে। তখন কি হবে? তখন সেই আবার কান্নাকাটি যে ভাইয়া এটা ভালো হয় নাই, ওইটা ভালো হয় নাই। আরে ভাইয়া তুই তো চেষ্টা করিস নাই, তুই কতদূর পর্যন্ত তোকে আল্লাহ সহায়তা করবে, ঠিক আছে? বিধাতা তো তোকে সহায়তা করে, কিন্তু তুই কতক্ষণ পর্যন্ত করবে? মানে তুই কি চাস যে মনে কর যে বিধাতা বা আল্লাহ যেটাই বল না কেন, হঠাৎ করে তোর সামনে একটা মনে কর যে কোশ্চেন এসে যাবে পরীক্ষা হলে, তুইও যে লিখবি না, আর মনে কর জাদুর একটা পেন দিয়ে খাতায় লিখে আসবি, আবার তুই মনে কর যে সবকিছু ঘরে বসে ঘুমাইতে ঘুমাইতে পেয়ে যাবি। জিনিসটা কি এমন? মানে তুই অনেক সময় এরকম বলিস তোরা যে বিধাতা তোকে সাহায্য করে না। বাবা, বিধাতা তাকেই সাহায্য করে যে পরিশ্রম করে। এখন তুই ঘুমায় ঘুমায় কাটাস। এই যে তোর বন্ধুরা ক্লাসগুলা করতেছে, ওদেরও এখন বন্ধের সময়, কিন্তু ওরা কিন্তু বন্ধর সাথে সাথে পড়াশোনাটাও এগিয়ে নিতেছে। ওরা তো করতেছে ভাই, কষ্ট করতেছে। তুই তো করিস না কষ্ট। এখন তুই যে করিস না কষ্ট, এটা তো তুই ভোগ করবি, তোর বন্ধুর কিচ্ছু আসে যায় না। তুই মারা খাবি, ঠিক আছে? এখন এই যে মনে কর তুমি যদি খারাপ করো, তাহলে আলটিমেটলি মানে সমস্যা কার হবে? তোমার হবে। তো এই জিনিসগুলো তোমার একটু মনে রাখতে হবে। বুঝতে পারছি? তো চেষ্টা করবা যাতে ভালো করে পড়াশোনাটা তুমি করতে পারো। তো এখনই সিরিয়াস হওয়ার সময়, কারণ সামনেই কলেজ জীবনে চলে আসবে। খুব দ্রুত কলেজ ভর্তিও শুরু হয়ে যাবে। তো তোমার জন্য অনেক অনেক দোয়া থাকবে। আর দোয়ার পাশাপাশি নিজের পরিশ্রমটা করতে হবে। তোমরা যদি পরিশ্রম করো তাহলে অবশ্যই অবশ্যই তুমি ভালো করতে পারবা, আর তোমার জীবনে উন্নতি হবে। তো আজকের মতো এখানে শেষ, কালকে আবার দেখা হচ্ছে। দেখা হবে তোমাদের সাথে। আসসালামু আলাইকুম।